সুপ্রিয় বন্ধুরা, তোমরা আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদেরকে যথারীতি যে ক্লাসগুলো আমি নিচ্ছিলাম তার আজকে সপ্তম ক্লাস। তোমাদের যে ধারাবাহিক যে লং কোর্স, অ্যাডভান্স ব্যাচের যে লং কোর্স, সেই ব্যাচের আজকে সপ্তম ক্লাস। এই ক্লাসের টপিকের নাম হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডমস। ফ্রেজ অ্যান্ড ইডমস, ফ্রেজ অ্যান্ড ইডমস। এই ক্লাসটি শেষ করতে তোমাদের মোটামুটি একটু সময় লাগবে। তো তোমরা ঠান্ডা মাথায় লেকচার শিটটা অবশ্যই, লেকচার শিটে যে বই তোমাদের দেওয়া হয়েছে বা তোমাদের পিডিএফ ফাইল যেটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই হাতে নিয়ে, বিশেষত অন্য স্যাররা হয়তো তোমাদেরকে শিট দিয়ে পড়াবে না, কিন্তু আমি তোমাদেরকে যে শিট দিয়ে পড়াবো, অর্থাৎ আমার সাথে ইংলিশ যেহেতু গ্রামারের ব্যাপার, এই প্রশ্নগুলো ধরে ধরে আলোচনা করার ব্যাপার, আমি যখনই ইংলিশ ক্লাস নিব তখনই তোমরা এটা লেকচার শিটটা হাতে নিয়ে তারপরে তুমি ক্লাসে বসবে। তাহলে সেই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং বারবার প্র্যাকটিস করবে। অবশ্যই এগুলো নোট করবে এবং যতটুকু আমি পড়াবো ততটুকু নোট করবেই, এর বাইরেও নোট করবে। যাই হোক, আমি মূল কথায় চলে আসি। টপিকের নাম হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডমস। পিএইচসির সিলেবাসে পার্ট বিতে এই ফ্রেজ অ্যান্ড ইডমস সম্বন্ধে একটা কী বলে এটা দেয়া আছে, ফ্রেজ অ্যান্ড ইডমস দেওয়া আছে। পিএইচসির সিলেবাসভুক্ত একটা টপিক। এখান থেকে প্রশ্ন করা হয় বিসিএস পরীক্ষায়, ব্যাংক পরীক্ষায়, অন্যান্য পরীক্ষায় প্রশ্ন করা হয়। এখন এখানে দেখো দুটো টপিক কিন্তু এখানে আছে, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ইডমস। তাহলে ফ্রেজ এবং ইডমস দুটো কি একই জিনিস? দুটো একই জিনিস না, দুটো একটু পার্থক্য আছে। ফ্রেজ এবং ইডমস দুটোই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, দুটোই হচ্ছে শব্দগুচ্ছ। ওকে, তার মানে ফ্রেজ এবং ইডমস দুটো হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। জাস্ট পার্থক্যটা খেয়াল করো। একটা হচ্ছে, যেমন এটা আমি যদি বলি যে হি কামস ইন দ্য মর্নিং, হি কামস ইন দ্য মর্নিং। দেখো এই যে ইন দ্য মর্নিং, এটা একটা শব্দগুচ্ছ। এই যে শব্দগুচ্ছ ইন দ্য মর্নিং মানে কি? এটা সকালে। তাহলে এই যে মর্নিং, এই গুচ্ছটা যেটা অর্থ সেটাই আছে, ঠিক আছে? আর যদি বলি দেয়ার কোম্পানি আর দেয়ার কোম্পানিজ একটা সিঙ্গুলার, তাদের কোম্পানি ইজ নাও অ্যাট লগারহেডস, at loggerheads. ওকে, দেয়ার কোম্পানি ইজ নাও অ্যাট লগারহেডস। ওকে, এখন দেখো এইটা হচ্ছে ইন দ্য মর্নিং, একটা গ্রুপ অফ ওয়ার্ডস। অ্যাট লগারহেডস এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। এই দুটোর মধ্যে দেখো যে ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালে, অর্থাৎ যেটা দেয়া আছে সেটা মানে সেটা অর্থ সেটাই আছে, কিন্তু অ্যাট লগারহেডস মানে কি? এটা বিশেষ পরীক্ষায় এটার অর্থ 5 থেকে 6 বার এসেছে, খুবই ইম্পর্ট্যান্ট। তো এই অ্যাট লগারহেডস এটার অর্থটা কি, এইটা তোমাদের একটু খেয়াল করতে হবে যে এটাই হচ্ছে ইন দ্য মর্নিং যেটা দেয়া আছে সেটা অর্থ সেটাই আছে, সেটা হচ্ছে ফ্রেজ। আর এই যে অ্যাট লগারহেডস যেটা দেয়া আছে এটার অর্থটা এটা নাই। অ্যাট লগারহেডস মানে হচ্ছে বিবাদমান, হ্যাঁ, ঝগড়াটে পরিবেশ বা কলহপূর্ণ। এই যে এটা অর্থটা, অন্য একটা অর্থ হলো, হ্যাঁ, এটা হচ্ছে ইডমস। তাহলে তোমাদের মনে রাখতে হবে ইডমস হচ্ছে বাগধারা, আর যে ফ্রেজ হচ্ছে ডিরেক্ট শব্দগুচ্ছ। তাহলে ফ্রেজের কথা বলেছে পার্ট বিতে পিএইচসির সিলেবাসে, ইডমসের কথা বলা আছে। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে দুখান থেকেই পরীক্ষা কোশ্চেন আসে। ইডমস থেকে বিশেষ পরীক্ষায় 2টো কোশ্চেন আসে কমপক্ষে, আর এই ফ্রেজ থেকে একটা কোশ্চেন থাকে, কখনো কখনো থাকে না, বাট বেশিরভাগ সময় একটা কোশ্চেন থাকে। অন্যান্য ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাও এখান থেকে কোশ্চেন থাকে, নন কাটা পরীক্ষাও কোশ্চেন থাকে, ব্যাংক জব পরীক্ষাও কোশ্চেন থাকে। সো এই দুটো জায়গায় তোমাদের মনে রাখতে হবে যে ভালো করে পড়তে হবে। এখন যে ব্যাপারটি ঘটবে, যেহেতু এটা হচ্ছে ইডমস মানে কি বাগধারা, বাগধারাটি আমি তোমাদেরকে অনেক বুঝিয়ে বুঝিয়ে বলতে পারবো। যেমন আমি তোমাদেরকে যদি বলি যে অ্যাকিলিজ হিল, এই যে অ্যাকিলিজ হিল এটা একটা কিন্তু ইডমস। এখন অ্যাকিলিজ হিল মানে হচ্ছে গোড়ালি, অ্যাকিলিজ হচ্ছে ব্যক্তির নাম, মানুষের নাম। তাহলে অ্যাকিলিজ হিল
এই মানে অ্যাকিলিসের গোড়ালি, এটা মানে হচ্ছে অ্যাকিলিসের গোড়ালি, কিন্তু এটা অর্থটা এটা দিয়ে বোঝাবে না, এই জন্য এটা হচ্ছে ইডামস। অ্যাকিলিস হিল মানে কি? অ্যাকিলিস হিল মানে কি এটা জানতে গেলে তোমার একটা ছোট্ট একটি ঘটনা জানতে হবে। জাস্ট একেবারে আমি যেহেতু সময় যেহেতু পুরো ক্লাসটাই নিব আমি ফ্রেজের উপরে, সো তোমাকে আমি এইখানে নিব না, জাস্ট এইটুকু একটু বলে দেই। সেটা হচ্ছে যে দেবী, একজন দেবী, তার যে প্রভু জিয়াস, জিয়াস নামে হচ্ছে প্রভু, মানে এটা পৌরাণিক কাহিনী। জিয়াস হচ্ছে প্রভু, তো জিয়াসের কাছে দাবি করে যে আমার যে সন্তান হচ্ছে, এই সন্তান যেন কেউ এই সন্তানকে আঘাত করতে না পারে, এই সন্তান যেন কখনোই মৃত্যুবরণ না করে, সেই দোয়া চাইলো প্রভুর কাছে, জিয়াসের কাছে চাইলো। জিয়াস বলল যে ওই সমুদ্রের পানি যা আছে সেই পানির থেকে ওই পানিগুলো ওই বাচ্চার গায়ের মধ্যে লাগিয়ে দিতে, যে যে জায়গায় পানিগুলো স্পর্শ করবে সেই জায়গার মধ্যে কেউ আঘাত করতে পারবে না, আঘাত করলে কোনো ক্ষতি হবে না। তো মা যেটা করলো, বুদ্ধি করলো কি, যেটা বেশি বুঝলে যেটা হয়, বুদ্ধি করলো এটা যে বাচ্চার গায়ে পানি দিব, কোন জায়গায় পানি লাগবে না ওই জায়গায় আবার আঘাত লেগে বাচ্চা কষ্ট হবে বা মারা যাবে। এই জন্য সে মা কী করলো, অ্যাকিলিসের পায়ের গোড়ালিটা ধরে সমুদ্রের মধ্যে, ওই পানি যে সমুদ্র ছিল সমুদ্রের মধ্যে একদম ডুব দিয়ে তুললো। ডুব দিয়ে তুললে মা মনে করলো যে আমি তো বাচ্চাটা পুরো শরীরটাতে ভিজেই ফেললাম পানি দিয়ে, তাহলে তার এই বাচ্চা তার আঘাতপ্রাপ্ত হবে না। তখন বাচ্চা তুলে নিয়ে সে মুছিয়ে টুছিয়ে নিয়ে গেল, কিন্তু মা যেটা ভুল করে ফেললো সেটা হচ্ছে পায়ের গোড়ালিতে ধরেছিল, ওই জায়গায় পানি লাগেনি। তো আলটিমেটলি এটার যেটা শেষ পরিণতি হয় সেটা হচ্ছে এরকম, যে শেষ পর্যায়ে আমরা ট্রয় সিনেমাটা সবাই হয়তো দেখেছি। ট্রয় সিনেমার মধ্যে কী হয় যে এটা কী বলে, প্যারিস, ট্রয়ের যে নায়ক প্যারিস কী করে শেষ মুহূর্তে তীর দিয়ে একটা তীর ছুঁড়ে মারে, তীরটা যে অ্যাকিলিসের একদম গোড়ালিতে যে জায়গা, ওই যে মা হাত দিয়ে ধরে রাখছিল পানি লাগা নেই, এটা আসলে গল্পের খাতিরে বলা, ওইখানে যে তীরটা লাগে এবং বিষাক্ত তীরের কারণে অ্যাকিলিস মারা যায়। এইখান থেকে এই ইডামসটির উৎপত্তি, অ্যাকিলিস হিল, অর্থাৎ ওই যে গোড়ালিটা ওইটা হচ্ছে অ্যাকিলিসের দুর্বল জায়গা। তাহলে মানুষের যে কারোর দুর্বল জায়গা যদি বলা হয় সেটা বলতে হবে অ্যাকিলিস হিল, যে ইট ইজ হিজ বা হার অ্যাকিলিস হিল, এটা তার দুর্বল জায়গা। ওকে, এই যে এটা অর্থটা যেটা দেয়া আছে সেটা না হয় অন্য একটা অর্থ হয়ে গেল, এটা হচ্ছে ইডামস। তো বন্ধুরা তোমাদের যেটা করতে হবে যে এই ইডামস, ফ্রেজ অ্যান্ড ইডামস থেকে ইডামসের মধ্যে পার্টি আছে তোমাদের চারটি ক্লাসে, প্রথম চারটি ক্লাসে আমি ইডামস 50টা করে দিয়ে দিয়েছি শিটের মধ্যে। প্রথম চারটে ক্লাস তোমরা দেখে নেবে, ওই ইডামসগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, এই 200 ইডামস মুখস্থ করবে, বিকজ প্রায় প্রত্যেক বিশেষ পরীক্ষায় এই 200 থেকেই বারবার কোশ্চেন পরীক্ষায় কমন থাকে। তোমরা ওই 200 পড়ার পরে তারপর বাকি যে সময় থাকে তোমরা অন্যান্য ইডামসগুলো পড়বে, বাট ওই 200 অবশ্যই আগে পড়ে নেবে। ওকে, তাহলে ইডামসটা ওই 200 মুখস্থ করবে এবং এরপরে কী পড়তে হবে সেটা প্রিভিয়াস কোশ্চেনগুলো কিছু দেখে গেলেই হবে। ইডামস পার্টটা শেষ, তাহলে আমরা আজকে আলোচনা করব ফ্রেজ নিয়ে। ওকে বন্ধুরা, এবার চলে আসি আমরা ফ্রেজ নিয়ে আমরা কী আলোচনা করি, দেখি ফ্রেজটা আমরা পারি কিনা। প্রথমেই তাহলে ফ্রেজ আর ইডামসের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম, অবশ্যই বুঝতে পেরেছি যে ফ্রেজ হচ্ছে যা দেয়া থাকবে, যে গুচ্ছ যেটা দেওয়া থাকবে সেটা অর্থটা স্থায়ী থাকবে, সেটা হচ্ছে ফ্রেজ। আর ইডামস হচ্ছে যা দেওয়া থাকবে সেই অর্থটা চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা অর্থ আসবে, সেটা হচ্ছে ইডামস। ওকে, দুটো মানে হচ্ছে শব্দগুচ্ছ। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ফ্রেজ নিয়ে, বিকজ পিএইচসির সিলেবাসে বলা আছে যে ফ্রেজ অ্যান্ড ইডামস টপিকের নাম, তার নিচেই বলা আছে যে হোয়াট ইজ ফ্রেজ, কাইন্ডস অফ ফ্রেজেস, এরকম বলা আছে, নানা প্রকার ব্যাপারগুলো বলা আছে। তো ওগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বাট এই টপিকগুলো আলোচনা করার আগে তোমাদেরকে প্রথমে আমি বলবো যে ফ্রেজ থেকে প্রশ্ন কিভাবে করা হয় সেটা যদি একবার দেখে নাও, তারপর আলোচনা করা সহজ হবে। দেখো, তোমরা এই যে লেকচার 7-এর যে শিটটি আছে, ফ্রেজ অ্যান্ড ইডামস লেখা আছে, সেখান থেকে দেখো বলা আছে হোয়াট ইজ ফ্রেজ, তার নিচে বলা আছে হোয়াট ইজ ইডামস, এগুলো তোমাদের এক্সাম্পল দেওয়া আছে। আর সেই এক্সাম্পলগুলোর নিচেই যেমন হোয়াট ইজ ইডাম, যে এক্সাম্পলটা দেওয়া আছে, যে ইয়েটা দেওয়া আছে যে কী বলে, অর্থ বলে কি, সেটা দেওয়া আছে। দেওয়ার পরেই দেখো এক থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে। তোমরা দেখো এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন একটু জাস্ট দেখো, জাস্ট একটু মনে মনে পড়ো।
যেমন দেওয়া আছে দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন আই স্পোক টু হিম কোয়াইট অফেন, এখানে কোয়াইট অফেন আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইনকৃত অংশটুকু কোন প্রকার ফ্রেজ। তারপরে টুতে দেওয়া আছে হি লিভস ইন এ সাবার্ব অফ ঢাকা, এই যে ইন এ সাবার্ব অফ ঢাকা এইটুকু আন্ডারলাইন করা আছে। তারপরে দেওয়া আছে তিনে বাই ডিন্ট অফ আন্ডারলাইন করা আছে। তোমরা দেখবে এগুলো কোন প্রকার ফ্রেজ। দেখো এটা চেনা কিন্তু একটু কঠিন। এই ফ্রেজ আইডেন্টিফাই করা বা ক্লজ আইডেন্টিফাই করা ইজ নট ইজি টাস্ক। সো এই কাজগুলো তোমাদের যদি করতে হয় তাহলে তোমাদের একটু ভালো করে শিখতে হবে। এইটা কঠিন শুধু তোমাদের জন্য তাই না, যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করা তাদের জন্যও কঠিন। তোমরা কাউকে জিজ্ঞেস করে দেখবে যারা ইংলিশেই অনার্স করছে তাদেরকে জিজ্ঞেস করবে, তাদের জন্য একটু কঠিন মনে হয়। সো তোমাদের তো এটা পারতে হবে। এখন আমি যেটা বলবো যে এইখানে দেখো 1 থেকে 55টি প্রশ্ন দেওয়া আছে। সব কোশ্চেনই প্রিভিয়াস কোশ্চেন, বিগত সালে এই প্রশ্নগুলো এসেছে। তো গ্রামারের নতুন করে কোনো রুল আবিষ্কার হয় না। রুলটা শিখলে ওই প্রশ্নগুলো ভালো করে পারলে ওই রকম কোশ্চেনই ভিন্ন ল্যাঙ্গুয়েজে আসবে। এই জন্যই এই 55টা প্রশ্নই আমরা আজকে ক্লাসটা করার ফাঁকে এই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিসও করব, ঠিক আছে? আর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা এটা ভয় পাবে না যে ফ্রেজ খুবই কঠিন। এখান থেকে জাস্ট মনে রাখবে যে তুমি যত উইকই হও তোমরা জাস্ট ক্লাসটা এই সময়টুকু একদম ক্লাসে মনোযোগ দাও। যত উইকই হও তুমি ইনশাল্লাহ এখান থেকে এই ফ্রেজটা কভার করতে পারবে। তো আমি এখন ক্লাসে চলে যাই। দেখো তোমাদের বলেছিলাম যে ফ্রেজ এবং ক্লজের পার্থক্যটা তোমাদের একদম 1 নাম্বার ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছিলাম। আজকে সেটা বলবো না। জাস্ট কি ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, হ্যাঁ, শব্দগুচ্ছ। ওকে, তাহলে ফ্রেজ থেকে পরীক্ষায় কী কী থাকবে সেটা পিএইচডি সিলেবাসে কী বলা আছে? 1 নাম্বার বলা আছে আইডেন্টিফিকেশন। মানে চিনতে হবে, যেটা দেখো প্রশ্নগুলো যেভাবে দেওয়া আছে এই যে আইডেন্টিফাই করতে বলছে, এই আইডেন্টিফাই করতে হবে। ওকে, 2 নাম্বার বলা আছে যে কাইন্ডস অফ ফ্রেজেস। ফ্রেজের প্রকারভেদ। এখন প্রকারভেদ কখনোই আসে না, কয় প্রকারের পরীক্ষা আসে না, শুধু এই যে আইডেন্টিফিকেশন এটা পরীক্ষা আসে। তো আমরা আইডেন্টিফিকেশন শিখে নেই, তাহলে আমাদের হয়ে গেল। ওকে, এখন তোমাকে যদি বলা হয় ফ্রেজ কি, আমি 1 নাম্বার ক্লাসে যদি তোমাদের একটু বুঝিয়ে দিয়েছিলাম, যদি বলে যে ফ্রেজ কি উত্তর দিবে? হোয়াট ইজ ফ্রেজ? দেখো ফ্রেজ কি এইটা খেয়াল করো যে ফ্রেজ আমরা জানি কি শব্দগুচ্ছ। এখন আমি যদি বলি যে এই শব্দগুচ্ছ হলেই কি সেটা ফ্রেজ? শব্দগুচ্ছ হলেই কিন্তু ফ্রেজ তা না, নানা ধরনের শব্দগুচ্ছ হতে পারে। ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ হবে, কিন্তু সেই গুচ্ছটি যখন একটা একক পার্টস অফ স্পিচের মতো কাজ করবে তখন তাকে বলা হবে ফ্রেজ। পার্টস মানে কি? আমরা জানি পার্টস কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আছে না এরকম 8 প্রকার। যখন একটা গুচ্ছ ওই 8 প্রকারের যে কোনো একটা প্রকারের ন্যায় কাজ করবে তখন তার নাম হবে ফ্রেজ। ওকে, একটা এক্সাম্পল দেখো। যেমন আমি যদি বলি ওয়াটার ইজ গুড ফর হেলথ। ওয়াটার ইজ গুড ফর হেলথ। এখন এখানে দেখো যে এই ওয়াটারটা কি? ওয়াটার হচ্ছে নাউন, তাহলে একটা পার্সনের মধ্যে কাজ করলো। এখন এই ওয়াটারটা এইভাবে না, এখানে যদি বলি যে ড্রিঙ্কিং পিওর ওয়াটার ইজ গুড ফর হেলথ। ড্রিঙ্কিং পিওর ওয়াটার ইজ গুড ফর হেলথ। ড্রিঙ্কিং পিওর ওয়াটার, এটা যে আন্ডারলাইন করি আমি, দেখো ইজ গুড ফর হেলথ, এখানে ইজ গুড ফর হেলথ আছে। তাহলে এইটার মধ্যে পার্থক্য দেখো যে এই ওয়াটার ছিল একটা শব্দ, একটা হওয়ার কারণে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, শুধু নাউন, আর এটা ছিল সাবজেক্ট। আর এখানে দেখো এই যে ইজের আগে মানে ভার্বের আগে আছে 3টা শব্দ, এই 3টে শব্দই সাবজেক্ট। এখানে একটা শব্দ ছিল সাবজেক্ট, এখানে 3টা শব্দই সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এটা নাউন। আর এটা দেখো সাবজেক্ট হতে এটাও নাউন হওয়ার কথা, কিন্তু এটাতে একটা শব্দ না, কয়টা শব্দ? 3টা শব্দ মিলে একটা সাবজেক্ট। এই জন্য এটাকে বলা হবে ফ্রেজ। আর আমি তোমাদের প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে ফ্রেজের মধ্যে কি থাকবে না? সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকবে না।
আর ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকে। তাহলে তিনটা শব্দ মিলে কার কাজ করলো? একটা একক পার্টিসিপের মতো কাজ করলো। এখন ফ্রেজের সংজ্ঞা দেখো, ফ্রেজের সংজ্ঞাটা এখন দেখো। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো এটা যদি বলি ইংলিশে বলি তো কী হয়, যে তিনটা শব্দ মিলে একটা ফ্রেজ। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজন্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। দেখো এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই। অ্যান্ড ওয়ার্কস অ্যাজ এ সিঙ্গল পার্ট অফ স্পিচ। একটা একক পার্টসের মতো কাজ করে। ওকে, তাহলে ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে না এবং একটি একক পার্টস অফ স্পিচের মতো কাজ করে। শেষ, সংজ্ঞা শেষ। এখন আমরা ক্লাস শুরু করে দিই। সংজ্ঞা তোমাদের জাস্ট বলে দিলাম, যদি কখনো কাজে লাগে তোমরা সেটাকে শেষভাবে ইউজ করবে। এখন প্রথমে আসলে যে পিএইচসি থেকে কী বলছে, যে ফ্রেজ, কাইন্ডস অফ ফ্রেজেস, ফ্রেজ কয় প্রকার, আমরা এখান থেকে শুরু করি আলোচনাটা। তোমরা লিখে রাখো, ফ্রেজ হচ্ছে 7 প্রকার। লেখো, ফ্রেজ 7 প্রকার। কি কি লেখো? একটা লেখো নাউন, নাউন ফ্রেজ অবলিক জিরান ফ্রেজ। হ্যাঁ, আমি কেন লিখলাম জিরান ফ্রেজ সেটা তোমরা লিখবা, তোমরাও লিখবা। নাউন ফ্রেজ অবলিক জিরান ফ্রেজ, আমি শর্ট করে লিখতেছি, বোর্ড ছোটো এই জন্য, তুমি পুরোপুরি লিখবে। নাউন ফ্রেজ অবলিক জিরান ফ্রেজ। নাম্বার 2 হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ অবলিক পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। নাম্বার 3 হচ্ছে ভার্ব ফ্রেজ। নাম্বার 4 হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজকে কেউ কেউ অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলা হয়, অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 5 হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশন ফ্রেজ। নাম্বার 6 হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। নাম্বার 7 হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, এই 7টা, তার 7 প্রকার গেল। এখানে এই সব কটাই কিন্তু পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, এখানে আমরা কিন্তু 7 প্রকার। বাদ গেল কোনটা? বাদ গেল প্রোনাউন। তার মানে প্রোনাউনে কোনো ফ্রেজ হয় না। ওকে বন্ধুরা, ওটা নিয়ে আমরা মাথা ঘামানোর দরকার নেই। এখন এখানে খেয়াল করো, দুটো ফ্রেজ আমি আলাদা লিখছি, একটা হচ্ছে জেরান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। তাহলে ফ্রেজ কয় প্রকার হইলো? 9 প্রকার হয়ে গেল। কিন্তু আমরা বললাম কয় প্রকার? 7 প্রকার। বিকজ আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে, আমরা আইডেন্টিফিকেশনটা শিখবো, পরীক্ষায় ওইটা আসে। আমি তোমাদের আগেও বলছি, আবারও বলি, সেটা হচ্ছে যে তুমি ইংলিশে জাজ হবে না। তুমি ইংলিশ, তোমাকে আমি ইংলিশ শেখাবো না। হ্যাঁ, তোমাকে আমি শেখাবো বিসিএস বা জব ইংলিশ। হ্যাঁ, জব ইংলিশ, ঠিক আছে? তুমি ইংলিশে জাহাজ হবে না, কিন্তু বিসিএস পরীক্ষায় বা যে কোনো জব পরীক্ষায় তুমি যেন ইংলিশ পারো, যত উইকই তুমি হও, এটা তোমাকে আমি শেখাবো ইনশাল্লাহ। যখন ক্যাডার হবে তখন অনেক ট্রেনিং করে আরও ভালো ভালো ইংলিশ শিখে নেবে। অনেক ট্রেনিং, তোমার ফ্রি অনেক ট্রেনিং করতে হবে ক্যাডার হওয়ার পরে ইনশাল্লাহ, তখন চিন্তা করতে হবে না। আপাতত তুমি হচ্ছে, যেহেতু তোমার এই পরীক্ষাগুলো পাস করা দরকার, যে 15 বছর পড়াশোনা করে তোমরা ইংলিশ যদি না পারো, এই 1-2 মাসের একেবারে সব শিখে ফেলবে, এরকম শেখাটা ভুল। কারণ ইংলিশ শুধু না, তোমাদের এখানে ম্যাথ পড়তে হয়, বাংলা পড়তে হয়, অনেক পড়া। একেবারে রুট লেভেল থেকে তোমাদের শেখাতে গেলে দেখবে যে তোমরা বিপদে পড়ে যাবে। এত রুলস এখানে আছে যেগুলো বলতে গেলে তোমার মাথা গোলমাল লেগে, অলরেডি তোমাদের মাথা কিন্তু গোলমাল লেগে গেছে। সো আমি যতটুকু শর্ট করে পড়াবো ওইটা ভালো খেয়াল করো। এটা কভার করার পরে যদি তোমার সময় থাকে, তুমি আরও পারো, বইয়ের মধ্যে দেওয়া থাকবে, আমারও বই, নতুন বই চলে আসতেছে ইনশাল্লাহ, এখান থেকে তোমার ডিটেল আরও দেখতে পারবে। হ্যাঁ, ওকে। এইবার আসো, আমাদের কাজটা কি? এই যে লিখলাম 7 প্রকার, বাড়তি লিখলাম 2টা, জেরান্ড, একটা পার্টিসিপল। কেন লিখলাম? যে এই দুটো জেরান্ড এবং পার্টিসিপল আমি তোমাদের ভার্ব ক্লাসে পড়িয়ে দিয়েছি। আশা করছি তোমরা সেখানে তোমার ক্লিয়ার হয়ে গেছে জেরান্ড এবং পার্টিসিপল। আজকে আর এই জেরান্ড পার্টিসিপল পড়বো না, যেহেতু ওই দিন পড়িয়েছি। জেরান্ড হচ্ছে কি? ভার্বের সাথে অবশ্যই আইএনজি হতে হবে, তাহলে জেরান্ড হবে, এবং সেটা কাজ করতে হবে কার মতো? নাউনের মতো। এই জন্যই আমরা শুধু নাউন শিখব, যা নাউন তাই ধরে নেব জেরান্ড। শিখবো শুধু আমরা নাউন। যদি নাউনে নিয়ে পড়ে, নাউন যদি অপশনে থাকে তাহলে নাউন আনসার করব। আবার নাউন নিয়ে পড়লো, ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, নাউন অপশনে দেওয়া নাই, তাহলে আমরা অবশ্যই আনসার দেবো কি? জেরান্ড। ওকে, তাহলে আমরা নাউন শিখবো, নাউনের মতো, মানে নাউন যদি থাকে তাহলে নাউন আনসার দিব, নাউন যদি না থাকে কি দিব? ওটা জেরান্ড দিব। আমরা মনে রাখবো যা জেরান্ড তাই নাউন, যা নাউন তাই জেরান্ড, আজকের জন্য। একইভাবে শিখবো আমরা অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ নিয়মে থাকে এবং অ্যাডজেক্টিভ অপশনে, উত্তর 4টা অপশনের মধ্যে অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে অ্যাডজেক্টিভ আগে অ্যান্সার দিব। আর যদি
অ্যাডজেক্টিভ নিয়ে পড়ে গেছে বাট অপশনে অ্যাডজেক্টিভ নাই, সেক্ষেত্রে আমরা কী দেবো, বিকল্প কী দেবো, পার্টিসিপল দেবো। ওকে, পার্টিসিপল দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে কী দিব, তখন মনে রাখবো যে সকল পার্টিসিপল অ্যাডজেক্টিভ কিন্তু সকল অ্যাডজেক্টিভ পার্টিসিপল না, তখন আনসার দিব আমরা অ্যাডজেক্টিভ। সকল জিরানি নাউন কিন্তু সকল নাউন জিরান না, তাহলে দুটোই থাকলে কোনটা দিব আমরা, নাউন দিব। সে ওকে বন্ধুরা, তাহলে দেখো এখন আমরা তাহলে এই দুটো শিখলে এই দুটো আমাদের এমনি এমনি হয়ে যাচ্ছে। আর এগুলো কি, এগুলো আমরা ভার্ব ক্লাসে জানি, আজকে নতুন করে শিখলে যা সময় নষ্ট হবে। আসো এবার আমরা এই 7টা শিখবো, কিন্তু আমাদের এই দুইটা কিন্তু এক্সট্রা কিন্তু হয়ে যাবে, এই বুদ্ধি থাকতে হবে কিন্তু। হ্যাঁ, এইবার আসো আমাদের কাজটা কি, তাহলে আমাদের পিএইচসি কী চেয়েছে আমাদের কাছে, পিএইচসি চেয়েছে যে আমরা যেন এখান থেকে আইডেন্টিফাই করতে পারি, পরীক্ষায় যেন চিনতে পারি যে কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা ভার্ব ফ্রেজ, এটা চিনতে পারি। এটি বলা আছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস। এখন দেখো তাহলে আমরা কি করব, বাজারে সব গাইড বই এগুলোর সংজ্ঞা দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, কিন্তু সেগুলো পড়ে আমরা আনসার করতে পারি না। তুমি চেষ্টা করে দেখো, বা তোমাদের বন্ধুদের জিজ্ঞেস করো সে পারে কিনা। ওকে, তাহলে আমি বই পড়ে পারি না, এটা কীভাবে আনসারটা করব? তাহলে আমাদের কাজটা কি, আমরা কি এগুলো সংজ্ঞা মুখস্থ করব নাকি দেখেই চিনব? অবশ্যই দেখে চিনব। এটাই আমি বলছি তোমাদেরকে যে ইংলিশ শিখবে, হ্যাঁ সরি কি বিশেষ ইংলিশ বা জব ইংলিশ শিখবে, ইনশাল্লাহ শেখার পরে চাকরি হওয়ার পরে ট্রেনিং করে অনেক কিছু শিখতে পারবে, ফ্রি শেখাবে সরকার। ওকে, আচ্ছা তাহলে আমরা যেহেতু চিনবো, এই 7টা আমাদের চিনতে পারলেই হইল। ওকে, এই 7টা আমাদের চেনা কাজ। ইংলিশে আমি যতই উইকই হই এই 7টা চিনতে পারলেই হইল। আমি তোমাদের চেনার ব্যবস্থাটা করে দিচ্ছি ইনশাল্লাহ। তোমরা এই 55টা যে কোশ্চেন আছে এখানে প্রিভিয়াস কোশ্চেন, এই 55টা তুমি যত উইকই হও আনসার করতে পারবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি ওই যে অনলাইনে ক্লাস করতে তোমাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তারপরও ক্লাসটা কী করবে, 30 মিনিট বা 25 মিনিট রেখে একটু পজ দিয়ে একটু এদিক ওদিক তাকিয়ে 1-2 মিনিট চুপচাপ থেকে আবার দেখবে, তাহলে ক্লাসটা বেশি তোমাদের এফেক্টিভ হবে। টানা দেখলে কিন্তু মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। ওকে, আর নোট করে রাখবে, ভাববে তুমি ক্লাসরুমেই আসো। আমি একটু যাই হোক, আমি আর বাড়তি কথা যাবো না। এবার আসো তাহলে আমাদের কাজ হচ্ছে এগুলো চেনার কাজ। প্রথম যে কৌশলটা আমরা নিব চিনতে, যে খেয়াল করো ভালো করে, এই 7টা থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই 3টা পরীক্ষা বেশি আসে। সবচেয়ে কম পরীক্ষা আসে বাকি 4টা, আর বাকি 4টা হচ্ছে একদম সহজ। ওকে, একবার দেখে দিলে তুমি পারবে। প্রথম কৌশলটা হচ্ছে এই বাকি 4টাই আমরা আগে শিখবো, যে 4টা খুব সহজ এবং খুব দ্রুত শেখা যায়। তাহলে কি লাভ হবে এটা পরে বলতেছি। 4টা আগে শিখবো, তারপরে বাকি 3টা পরে শিখবো। ঠিক আছে বন্ধুরা, আসো প্রথম 4টা শিখি। কোন 4টা শিখবো? যেগুলো একবার দেখলে হয়ে যাবে, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে আসো ভার্ব ফ্রেজ। আমি কিন্তু লেখা শুরু করে দিলাম, তোমরাও লিখবে। এটা জাস্ট 5 মিনিটের ব্যাপার বা 6 মিনিট বা 10 মিনিটের ব্যাপার। এর মধ্যে তোমাদের সবাইকে শিখতে হবে মুখস্থ। প্রত্যেকটা ক্লাসেই তোমরা এটা যেই দিন যেই ক্লাস সেদিন সেই ক্লাসটা একদম কভার করে ফেলবে, মুখস্থ করে ফেলবে, নোট করে রাখবে, পরে খালি দেখবে কাজে। আর প্র্যাকটিস, শুধু শিটগুলো প্র্যাকটিস করবে ব্যাস। আসো ভার্ব ফ্রেজ। এখন বই খুললে তোমরা কী পাবে ভার্ব ফ্রেজ নিয়ে? যে ফ্রেজটি ভার্বের ন্যায় কাজ করে তাকে বলে ভার্ব ফ্রেজ। এই সংজ্ঞায় কোনো কাজই হবে না। দেখো এইটা আমরা আনসার করব কী হবে। আমি যেভাবে বলি এই সংজ্ঞাগুলো কাউকে দেখাবে না, দেখালে হাসবে মানুষ। আমি যেভাবে বলি সেভাবে খেয়াল করো, ওইভাবে লিখে রাখো, জাস্ট তুমি দেখবে। এই দেখো, অক্সিলারি ভার্ব বা মডাল। অক্সিলারি তো সবাই চিনি আমরা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ এগুলো হচ্ছে অক্সিলারি। মডাল কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, এটা মডাল। দেখো এই দুটো তো তুমি অবশ্যই চেনো। আমাদের সংজ্ঞা কিন্তু ডিফারেন্ট, এটা কোনো বইয়ে নাই এবং হাস্যকর, বাট তোমার আনসার হবে। লেখো, অক্সিলারি বা মডাল দ্বারা কোনো ফ্রেজ শুরু হলে তাকে ভার্ব ফ্রেজ বলে। এই সংজ্ঞা কোনো বই পাবে না, এটা কাউকে দেখাবেও না, বলবেও না। অক্সিলারি বা মডাল দিয়ে কোনো ফ্রেজ শুরু হলে তাকে ভার্ব ফ্রেজ বলে। ওকে, এখন এক্সাম্পল আমি লিখে দিচ্ছি। যেমন বললাম যে দ্য সাম হ্যাজ বিন সলভড। হ্যাজ বিন সলভড, দেখো
বললো আন্ডারলাইন কিন্তু অংশটুকু কোন প্রকারের ফ্রেজ, কি বলবো এটা? এটা কি অক্সিলারি? তাহলে অক্সিলারি দিয়ে কোনো ফ্রেজ শুরু হলে অক্সিলারি প্লাস ভার্ব যদি থাকে সেটা কি হয়? ভার্ব ফ্রেজ হয়। তাহলে এটা অবশ্যই কোন ফ্রেজ? ভার্ব ফ্রেজ। এটা যদি আমি বলি দ্য সাম ক্যান বি ওয়ার্কড আউট, দ্য সাম ক্যান বি ওয়ার্কড আউট, এটা কোন প্রকার ফ্রেজ? দেখো এটা মডেল আছে, এটা শুধু ক্যান বি থাকতে পারতো, শুধু ক্যান বি থাকলেও মডেল ভার্ব ফ্রেজ, মডেল ফ্রেজ না কিন্তু ভার্ব ফ্রেজ। তাহলে এই যে ক্যান দিয়ে শুরু আছে তাহলে এটা কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ। এই যে হ্যাজ দিয়ে শুরু আছে কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ। একটা ক্লিয়ার? ওকে বন্ধুরা, আচ্ছা এই যে ভার্ব ফ্রেজ তুমি পেলে, তাহলে তোমাকে এরকম আরও অনেক এক্সাম্পল আছে, তোমার শিটেও আছে। যদি বলি যে হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, হ্যাজ গিভেন আপ, এটা কোন প্রকার ফ্রেজ? যদি প্রশ্ন করে কি বলবে এটা? অবশ্যই পারবে। এটা হচ্ছে অক্সিলারিতে শুরু আছে, যে ভার্ব আছে, বাস এটা কোন ফ্রেজ? ভার্ব ফ্রেজ। একদম পানির মতো সহজ। হ্যাঁ, তো একটা শেষ। এরকম বাকি তিনটা একদম সোজা পানির মতো, মুছে দিলাম আমি, তোমরা লিখে নিও পরে। এবার আসো প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, এটা কীভাবে চিনব? প্রিপোজিশনাল ফ্রেজ, তো যেটা হয় যে আমরা যেটা ভুল করে ফেলি সেটা হচ্ছে যে প্রিপোজিশন দিয়ে শুরু হলেই ধরে নিই এটা প্রিপোজিশন ফ্রেজ। এটা রং। মনে রাখবে যে 95 থেকে 96% ক্ষেত্রে প্রিপোজিশন দিয়ে শুরু হলে সেটা ভিন্ন ফ্রেজ হবে, নট প্রিপোজিশন ফ্রেজ, মানে প্রিপোজিশন ফ্রেজ হবে না। 95 to 96% ক্ষেত্রেই অন্য ফ্রেজ, মানে নাউন ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ বা অন্য ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? প্রিপোজিশন ফ্রেজ হবে না। ওকে, এখানে প্রচুর প্রশ্ন এরকম আছে যেগুলো তোমরা দেখলে কনফিউজ হয়ে যাবে। তোমরা দেখো যে 22 নাম্বার প্রশ্নটা দেখো, টু ফিনিশ দ্য ম্যারাথন, টু ফিনিশ প্রিপোজিশন দিয়ে শুরু আছে, এটা অবশ্যই প্রিপোজিশন ফ্রেজ নয়। তারপরে দেখো যে 11 নম্বরটা দেখো, সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেন। আমি তোমাদের যদি 11 নম্বরটা করতে দিতাম, মোস্ট অফ ইউ তোমরা আনসার করতে প্রিপোজিশন ফ্রেজ আনসার করতে। যেমন আহমেদ ওয়ান্টস টু ভিজিট কুইবেক, টু ভিজিট কুইবেক, এটা কোন প্রকার ফ্রেজ? তোমাদের মাথায় আসতে এটা অবশ্যই প্রিপোজিশন ফ্রেজ এবং অবশ্যই গোল লাগাইতে। তাহলে দেখো যে এইটা কীভাবে প্রিপোজিশন ফ্রেজ কীভাবে চিনবো আমরা? ঝটপট লিখে নাও, বইয়ে লেখা থাকবে যে ফ্রেজটি প্রিপোজিশনে নেয় কাজ করে তাকে বলা হয় প্রিপোজিশন ফ্রেজ। ওটা দরকার নাই, তুমি এইভাবে খেয়াল করবে যে এটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে, এরপরে মাঝখানে নাউন বা প্রোনাউন থাকবে এবং শেষও হবে প্রিপোজিশন দিয়ে, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন প্লাস প্রিপোজিশন, এই আকারে যখন আন্ডারলাইন করা থাকবে ওই অংশটুকুর নাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো যেমন বললাম যে হি went to New Market with a view to buying a new shirt, এই যে উইথ আ ভিউ টু আন্ডারলাইন করা আছে দিয়ে বললো যে আন্ডারলাইন কিন্তু অংশটুকু কোন প্রকারের ফ্রেজ? দেখো এটা, তাহলে এই যে আন্ডারলাইন যতটুকু, আন্ডারলাইনটা কতটুকু খেয়াল করতে হবে কিন্তু এটা শুরু আছে কি দিয়ে আন্ডারলাইনের উইথ দিয়ে, শেষ আছে কি দিয়ে? টু দিয়ে। দেখো মাঝখানে নাউন আছে, তাহলে এই যে প্রিপোজিশন নাউন প্লাস প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন আছে, সরি ওকে, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন আছে, তাহলে এটা কী হবে? এটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে। হ্যাঁ, এখন যদি বলা হয় at the time of his departure I was in London, at the time of, এটা আন্ডারলাইন করা আছে, বললো যে আন্ডারলাইন কিন্তু অংশটুকু কোন প্রকার ফ্রেজ? কি দিবে এটা? শুরুতে আছে, তার মানে এটা কি নাউন সাবজেক্ট? এটা কি সাবজেক্ট না? দেখো এটা শুরু আছে কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে, শেষ আছে কি দিয়ে? প্রিপোজিশন দিয়ে। তার মানে এই যে প্রিপোজিশন এবং প্রিপোজিশন দেওয়া আছে, মাঝখানে নাউন আছে, এটা কোনটা হবে? এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এইভাবে বাই ডিন্ট অফ কোন প্রকার ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। ইন ফ্রন্ট অফ কোন প্রকার ফ্রেজ?
প্রিপোজিশনাল ফ্রেজ একদম ইজি, আমার মনে হয় তোমরা পারবে। এই দুটো সহজ গেল দুটা। এরপরে সহজ কি আছে দেখো তো। এরপরে সহজ হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। হ্যাঁ, তাহলে এরপর সহজ হচ্ছে তোমাদের কনজাংশনাল ফ্রেজটা দেখি। এগুলো খুবই ইজি, কিন্তু মনে রাখতে হবে। কনজাংশনের কাজটা কি বন্ধুরা? কনজাংশনের কাজটা হচ্ছে যুক্ত করা। যেমন আমি যদি বলি অ্যান্ড, তাহলে অ্যান্ড কী করে? যুক্ত করে। কিন্তু অ্যান্ড কিন্তু ফ্রেজ না, অ্যান্ড হচ্ছে শুধু কনজাংশন। তাহলে ফ্রেজ কি করবে? যেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড হবে এবং একটা একক পার্টসের মতো কাজ করবে, মানে অ্যান্ডের মধ্যে কাজ করবে, সেটা হবে গ্রুপ অফ ওয়ার্ড। সেটা কি? এবার অ্যান্ড না লিখে আমি যদি দেখি অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো এটা অ্যান্ডের মতো কাজ করছে কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড হয়ে গেছে। এইটাকে বলা হবে কনজাংশনাল ফ্রেজ। তাহলে সংজ্ঞাটা লিখে রাখো। সংজ্ঞাটা কেমন হবে? আমাদের বানানো সংজ্ঞা লেখো, একাধিক শব্দ, একাধিক শব্দ দুটি বাক্যাংশকে যুক্ত করলে, এটা দুটি বাক্যাংশ হতে পারে, দুটি পার্টস হতে পারে। একাধিক শব্দ দুটি বাক্যাংশকে বা দুটি নাউন প্রোনাউনকে যুক্ত করলে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। আমাদের বানানোর সংজ্ঞা কিন্তু, হ্যাঁ আবার বলতেছি। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো যুক্ত করে। হ্যাঁ, অ্যাকম্পানিড বাই, নট অনলি বাট অলসো, নেদার নর এদার অর। ঠিক আছে? তাহলে জাস্ট একাধিক শব্দ দুটি বাক্যাংশ যুক্ত করলে তাকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। ভেরি সিম্পল, এগুলো একদম ইজি। এখানে শীটের মধ্যে এগুলো প্রশ্ন আসছে, প্রিভিয়াস কোশ্চেন দেখলেই পারবে। যে কোনো শব্দ, এখানে যা লিখলাম না, যে কোনো শব্দ হতে পারে, দুটো ক্লজকে বা দুটি বাক্যাংশকে যুক্ত করলেই যে কোনো শব্দ সেটা কী হয়ে যাবে? কনজাংশনাল ফ্রেজ হয়ে যাবে। তিনটা গেল। এরপরে সহজ হচ্ছে তোমার, বোঝা যাচ্ছে তো? এরপরে সহজ হচ্ছে তোমার ইন্টারজেকশনাল ফ্রেজ। আসো এটা দেখি। ইন্টারজেকশনাল ফ্রেজ, ইন্টারজেকশন কি? আমরা ছোটবেলায় পড়ছি যে হর্ষ, বিষাদ, দুঃখ, আনন্দ, কষ্ট, এগুলোকে ইন্টারজেকশন বলে। ঠিক আছে? হর্ষ মানে কি চিন্তাই করি নি, জাস্ট মুখস্থ করে গেছি। এখন সোজা কথা হলো যে এখন আরও সহজ করে যদি শিখি আমরা, এই চিহ্নটাতে থাকে, এটাকে বলা হয় কি? নোট অফ এক্সক্লামেশন, বিস্ময় চিহ্ন। এই চিহ্নটা থাকবে। এখন এই চিহ্ন থাকলেই কি ইন্টারজেকশনাল ফ্রেজ হবে? যেমন যে বললাম, অ্যালাস আই এম আনডান, তাহলে এটা কি ইন্টারজেকশনাল ফ্রেজ হবে? অবশ্যই এটা ইন্টারজেকশনাল ফ্রেজ হবে না। এটা একটা পরীক্ষা আসছে 2007 সালে, এই কোশ্চেনটা দেওয়া ছিল। এখানে অপশন ছিল শুধু ইন্টারজেকশন, আর একটা ছিল ইন্টারজেকশনাল ফ্রেজ। তো কোনটা দিবে? ফ্রেজ না শুধু ইন্টারজেকশন? এটা হবে শুধু ইন্টারজেকশন, যেহেতু একটা শব্দ। এখন এইটাই আমি যদি এইভাবে লিখি, এই যে এই চিহ্নটা থাকলো, অ্যালাস না লিখলাম যে হোয়াট এ পিটি, কি লজ্জার কথা, আই এম আনডান। এখন আন্ডারলাইনকে বললো যে আন্ডারলাইন কিন্তু অংশটুকু কোন প্রকার ফ্রেজ? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, অন্যান্য জব পরীক্ষায় আসে। চিনলাম কি করে? দেখো এটা কি, যে আমাদের চেনার সবচেয়ে উপায় কি, যে এই সাইনটি থাকবে আর একাধিক শব্দ থাকবে, বাস। তাহলে সেটা কী হয়ে যাবে? ইন্টারজেকশনাল ফ্রেজ হয়ে যাবে। তাহলে আমরা এটা অবশ্যই মনে রাখতে পারবো। কীভাবে মনে রাখবো? সংজ্ঞাটা কি? সংজ্ঞা নাই, মনে রাখবো কীভাবে? যে বিস্ময় চিহ্ন প্লাস একাধিক শব্দ যখন যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে আমরা এইভাবে যা আসুক পরীক্ষায়, ওহ গড বা বাই গড আই উইল হেল্প ইউ, বাই গড কোন প্রকার ফ্রেজ? বাই গড হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। ওকে, পরীক্ষায় যেটাই এসুক আমরা ইনশাল্লাহ এইখান থেকে পারবো। আমি যে মুছে দিচ্ছি,
তাহলে আমরা চারটা, যে চারটা সহজ ছিল ওই চারটা আমরা শেষ করে ফেললাম। এই চারটা তোমাদেরকে আরেকবার রিক্যাপ করে বলি। ভার্ব ফ্রেজ কি? অক্সিলারি বা মডাল দিয়ে শুরু হবে এবং একটা এরপরে ভার্ব থাকতেও পারে, নাও পারে, এটাকে বলা হয় ভার্ব ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ কীভাবে চিনবো কিন্তু প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন এখানে থাকলে বলবো প্রিপোজিশন ফ্রেজ। কনজাংশন ফ্রেজ কীভাবে চিনবো? একাধিক শব্দ দুটি বাক্যাংশকে বা দুটি পার্সনকে যুক্ত করবে, সেটা হচ্ছে কনজাংশন ফ্রেজ। ইন্টারজেকশন ফ্রেজ কীভাবে চিনবো? বিস্ময় চিহ্ন থাকবে আর একাধিক শব্দ, সেটা ইন্টারজেকশন ফ্রেজ। শেষ চারটা। এখন দেখো পরীক্ষা আসছে, এগুলো পারো কিনা দেখো, ঝটপট তোমাদের সাথে আলোচনা করি। আমি বলে দিচ্ছি কয়েকটা, বাকিগুলো তোমরা বাসায় করবে। তোমরা দেখো শিট থেকে দেখো 3 নাম্বারটা, দেখো 3 নাম্বারটা বড় একটা প্রশ্ন, সেটা আন্ডারলাইন করা আছে কি 3 নাম্বারটা? বাই ডিন্ট অফ। তাহলে বাই ডিন্ট অফ কোন প্রকার ফ্রেজ হবে? বুঝতেই পারছো, প্রিপোজিশনাল ফ্রেজ। অপশন দেখো দেওয়া আছে কিনা, হ্যাঁ ডি দেওয়া আছে, ডি অ্যান্সার করে দাও, ডি অ্যান্সার। 4 নাম্বারটা দেখো, ওহ ডিয়ার মি, বিস্ময় চিহ্ন আছে, ওহ ডিয়ার মি আছে, বুঝছো কী লেখা আছে? এই চিহ্ন আছে আর লেখা আছে ওহ ডিয়ার মি, একটু আগেই বললাম। তাহলে এটা কোন ফ্রেজ হবে? এটা আসছে কোন পরীক্ষায়? এটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে কী হবে আনসারটা? এটা হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে এগুলো পারবে। এরকম আরও প্রশ্ন আছে দেখো, আমাকে একটু খুঁজে দেখতে হবে একটু। তোমরা দেখো এই যে 43 নাম্বারটা দেখো, 43 হ্যাভ বিন রিডিং। দেখো 43তে বলছে হ্যাভ বিন রিডিং। এটা কোন প্রকার ফ্রেজ? কি বলছি? এই ভার্ব ফ্রেজে কি বলছি? যে অক্সিলারি বা মডাল দিয়ে শুরু হবে। তাহলে অক্সিলারিতে শুরু আছে, এটা কোন প্রকার ফ্রেজ হবে? ভার্ব ফ্রেজ। দেখো অপশনে আছে এই যে বি অপশন। এরপরেটা দেখো 44 মেবি এ স্টর্ম টু নাইট। মেবি আন্ডারলাইন করা আছে, মেবি আন্ডারলাইন করা আছে। তাহলে মেবি কোন প্রকার ফ্রেজ হবে? ভার্ব ফ্রেজ হবে। সহজ, গুড। 45 দেখো একইভাবে মাইট হ্যাভ টোল্ড। মাইট হ্যাভ তাহলে কোন ফ্রেজ? ভার্ব ফ্রেজ। 46 দেখো ইন ফ্রন্ট অফ আন্ডারলাইন করা আছে, ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন ফ্রেজ। ওকে, ব্যতিক্রমও কিন্তু আছে দু একটা, হ্যাঁ এগুলো পরে দেখতেছি, অথবা তোমরা একটু আলাদা করে দু একটা ব্যতিক্রম থাকলে নোট করে রাখবে, খুবই কম। 52 দেখো 52 ওহ গড, কী হবে এটা? ইন্টারজেকশনাল ফ্রেজ। এইভাবে তোমরা আনসারগুলো করবে। এখানে দেখো যে 49 নাম্বারটা দেখো, 49 বলছে বিসিএস ক্যান্ডিডেটস ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট। আন্ডারলাইন করা আছে ইন অর্ডার দ্যাট। এটা কিন্তু আমি ইন অর্ডার দ্যাট, এটা আন্ডারলাইন করা আছে। বলছে এটা কোন প্রকার ফ্রেজ? দেখো এইটা দিয়ে যুক্ত করছে কাকে? বিসিএস ক্যান্ডিডেট ওয়ার্ক হার্ড এ একটা ক্লজ। এরপরে দেখো কি আছে? দে ক্যান গেট এ জব। তাহলে বিসিএস ক্যান্ডিডেটস ওয়ার্ক হার্ড ইন অর্ডার দ্যাট দে ক্যান গেট এ জব। তাহলে এই দুটো ক্লজকে যুক্ত করলো কি? ইন অর্ডার দ্যাট। তাহলে ইন অর্ডার দ্যাট কোন প্রকার হবে? দুটো যুক্ত হলে কি হয়? কনজাংশন হয়। তার মানে এটা কনজাংশনাল ফ্রেজ। ভেরি সিম্পল, যেটাই পরীক্ষা আসুক পারবে ইনশাল্লাহ। 50 নাম্বারটা দেখো একদম ইজি, সুমন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ কোন প্রকার ফ্রেজ? অবশ্যই কনজাংশনাল ফ্রেজ। সো এইগুলো তুমি ইনশাল্লাহ চারটা তোমার একদম পানি হয়ে গেছে আমি আশা করছি। একটু চর্চা রাখবে তাহলে আর ভুলবে না, নইলে ভুলে যাবে। এই চারটা শেষ। এবার আমরা যে 3টা কথা বললাম ওই 3টা ঝটপট দেখব। ওই 3টা দেখি আমরা, নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব। প্রথমে দেখি নাউন। এই 3টাও সমস্যা নাই, তোমরা একটা বিরতি দিয়ে দেখবে ভিডিওটা। নাউন দেখো, বইয়ে দেওয়া আছে যে ফ্রেজটি নাউনে নিয়ে কাজ করে তাকে বলে নাউন ফ্রেজ। এই সংজ্ঞায় তোমার কোনো কাজই হবে না। এই ফ্রেজটি চেনার জন্য আমি তোমাদেরকে বিশেষ 3টি টিপস দেব। খেয়াল করো, একটা টিপস দিলেও চলে, বাট একটা টিপস দিলে ঝুঁকিটাই বেশি যায়। 3টা টিপস দেবো তোমাদেরকে, জাস্ট ভালো করে তুমি যত উইকই হও এটা পারবে। 3টা টিপস দেখো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 1, তোমাদের ক্লোজ ক্লাস আমি বলেছিলাম জাস্ট ওইটাই, বি ভার্ব। তোমরা যদি ক্লোজটা ভালো করে থাকো, এই যে বি ভার্ব কি? অ্যামিজ আর ওয়াজ ওয়্যার। এই অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বা বি ভার্বের আগে অথবা পরেই
লিখে রাখো, বি ভার্বের ঠিক আগে অথবা পরেই যদি কোনো ফ্রেজ থাকে ওই ফ্রেজটা নাউন ফ্রেজ। নাম্বার 1 লিখে রাখো। কীভাবে চিনবো দেখো, এখন যাই থাকুক, যেমন বললাম to walk in the morning is good for health. Is good for health. To walk in the morning is good for health. দেখো এই যে মর্নিং থেকে টু পর্যন্ত আন্ডারলাইন করা আছে, তাহলে এটা কার আগে আছে দেখো, এই যে ইজের আগে আছে। ইজটা কি? বি ভার্ব। আমরা কি জানি যে বি ভার্বের ঠিক আগে বা পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটা কোন ফ্রেজ হবে? নাউন ফ্রেজ। ভেরি সিম্পল। পরে থাকলেও কী হবে? নাউন ফ্রেজ হবে। দেখো যে বইয়ের মধ্যে তুমি এক্সাম্পল দেখো, এখনই দেখো। আমি যদি তোমাদেরকে বলি 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা এটা থানা শিক্ষা অফিসার পদে 1999 সালে আসছে। হি ইজ অ্যান আইশর টু মি। দেখো ইজের পরে আছে অ্যান আইশর টু মি। হি ইজ অ্যান আইশর টু মি। অ্যান আইশর টু মি এটা কোন প্রকার ফ্রেজ হবে? তাহলে ইজ হচ্ছে বি ভার্ব, ইজের পরে আছে, তাহলে অবশ্যই এটা নাউন ফ্রেজ। তারপরে 22 নাম্বারটা দেখো, 22 নাম্বার যেটা বললাম, টু ফিনিশ দ্য ম্যারাথন ইন লেস দ্যান 5 hours ইজ টমস গোল। তাহলে ইজের আগে আছে, তাহলে কী হবে এটা? ইজের আগে থাকলে এটা বি ভার্বের আগে আছে, তাহলে কী হবে? এটা নাউন ফ্রেজ হবে। ওকে, এইভাবে তোমরা অনেক পাবে যেটা তোমরা অ্যান্সার করতে পারবে। আমি তোমাদের পরে আবার দেখাবো, প্রচুর প্রশ্ন আছে, আরও আছে কিনা। আচ্ছা, আমি একবার নিয়মগুলো লিখে নিই, তারপরে দেখাচ্ছি শেষে। তাহলে এই বি ভার্বে আগে বা পরে পেলে তোমরা সেটাকে বলবে নাউন ফ্রেজ। 1 নম্বর শেষ। 2 নম্বর টিপস হচ্ছে, 2 নম্বর টিপসের নিয়মটা আমি যদি লিখি পরে, আগে দুটো এক্সাম্পল দেখো তারপরে লেখো। যেমন বললাম যে she wants to have a cup of tea. সে এক কাপ চা খেতে চায়। টু হ্যাভ, এটা হ্যাভ, হ্যাঁ। she wants to have a cup of tea. আবার বললাম she came in the morning. দেখো আন্ডারলাইন করে দিলে এখান থেকে টু হ্যাভ এ কাপ অফ টি ইন দ্য মর্নিং, এই দুটো আন্ডারলাইন করে দিয়ে বললো যে দুটো কোন প্রকারের ফ্রেজ। এবার তুমি ভালোভাবে কনফিউজড হয়ে যাবে, দুইটাই শুরু আছে কি দিয়ে? এটাও শুরু আছে প্রিপোজিশন দিয়ে, এইটাও শুরু আছে প্রিপোজিশন দিয়ে, তাহলে এই দুটো কোন প্রকার ফ্রেজ হবে? এবার খেয়াল করো বন্ধুরা, একটা টিপস দিচ্ছি তোমাদেরকে। দেখো দুটাই কি আছে, এই যে ওয়ান্ট এটা একটা মূল ভার্ব বোঝো তো, মেইন ভার্ব। কেম এটা একটা মূল ভার্ব, দুটাই কার পরে আছে? মূল ভার্বের পরে আছে। ওকে, 1 নম্বর কৌশল কি শিখলাম? বি ভার্বে আগে বা পরে। 2 নম্বর কৌশল কি দেখলাম? দেখো এই যে মূল ভার্ব ঠিক পরেই ফ্রেজ দেওয়া আছে, বা ক্লজ থাকলে একই নিয়ম। আমি ক্লজের ক্লাস তোমাদের এইটাই বুঝিয়েছিলাম। তাহলে ক্লজ এবং ফ্রেজ দুটোই কিন্তু একই নিয়মে শেখা যাবে। দেখো এই মূল ভার্ব পরে আছে, মূল ভার্বের পরে কোনো ফ্রেজ থাকলেই তুমি ঝটপট একটা টিপস খাটিয়ে নেবে, সেটা হচ্ছে ওই ভার্বটা পরে একটা ইট দিবে। ইট, আইটি ইট, ইট মানে হচ্ছে ইহা দিয়ে মনে করবে ফ্রেজটা নাই। এই মূল ভার্বটা পরে একটা ইট দেওয়ার পরে এই ভার্বটা কোনো অর্থপূর্ণ হয় কিনা জাস্ট খেয়াল করে দেখবে, এটা অবশ্যই তোমরা পারবে। যেমন আমি তোমাদের যদি বলি গো একটা ভার্ব দিলাম, গো এর পর একটা ইট দাও, আই গো ইট বা শি গোজ ইট বা দে গো ইট, যেটাই বলো, আই গো ইট, আমি এটা যাই, অর্থ হয় না। এভাবে তুমি যদি বলো ডান্স, আই ডান্স ইট, আমি এটা নাচি, অর্থ হয় না। খেয়াল করছো? আবার যদি দেখো আই ট্রাই ইট, আমি এটা চেষ্টা করি, অর্থ হয় না? আই ট্রাই ইট, আমি এটা চেষ্টা করি, বা শি ট্রাইস ইট, সে এটা চেষ্টা করে, অর্থ হয় না? অর্থ হয়। দেখো ট্রাই দিয়ে কিন্তু অর্থ হয়েছে, কিন্তু গো দিয়ে হয় নাই, ডান্স দিয়ে হয় নাই। ওয়াক মানে হাঁটা, আই ওয়াক ইট, আমি এটা হাঁটি, অর্থ হয়? শি ওয়াকস ইট, সে এটা হাঁটে, অর্থ হয় না। তার মানে এটা হয় নাই। তারপরে যদি বলি এইভাবে যে আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি, অর্থ হয়েছে? অবশ্যই হয়েছে।
তাহলে জাস্ট খেয়াল করবে যে কোনো ভার্ব, এই ভার্বের পরে যে কোনো ফ্রেজ থাকে জাস্ট একটা ইট দিয়ে দেখবে যে ভার্বটা অর্থ হয় কিনা। মনে রাখবে অর্থ হলেই নাউন ফ্রেজ, অর্থ না হলে অ্যাডভার্ব ফ্রেজ হবে। দারুণ টিপস না? আমি আবার বলতেছি, যে কোনো ভার্বের পরে যে কোনো ফ্রেজ থাকে বা ক্লজ থাকে, ওই ভার্বটার পরে মনে মনে একটা ইট দিবে। ইট দিয়ে দেখবে ভার্বটা অর্থ হয় কিনা। অর্থ হলে নাউন ফ্রেজ, অর্থ না হলে অ্যাডভার্ব ফ্রেজ। এখন এটা জাস্ট খেয়াল করে দেখো, শি ওয়ান্টস টু হ্যাভ এ কাপ অফ টি। টু হ্যাভ এ কাপ অফ টি যা থাকে থাকুক, এই ওয়ান্টটার পরে ইট দাও, শি ওয়ান্টস ইট, সে এটা চায়, এটা অবশ্যই অর্থ হয়েছে, হয়েছে না? হয়েছে। বাট শি কেম ইট, সে এটা এসেছিল, অর্থ হয়েছে? হয়নি। দেখো এই যে ওয়ান্টের পরে ইট দিলাম অর্থ হইলো, তার মানে ওয়ান্টের পরে যে ফ্রেজটি আছে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর এই যে কেমের পরে ইট দিলাম অর্থ হইল না, এই কেমের পরে যে ফ্রেজটি সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে বন্ধুরা, তাহলে আমরা এবার 2 নম্বর টিপসটা কি লিখবো, তোমরাই লিখতে পারো বানিয়ে বানিয়ে। আমার মানে তোমরা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি। লিখে রাখো 2 নম্বর কৌশলটা হচ্ছে এরকম, মূল ভার্বের পরে কোনো ফ্রেজ থাকলে, মূল ভার্বের পরে কোনো ফ্রেজ থাকলে তোমার কাজটা কী করতে হবে? পরে লিখে রাখো, মূল ভার্বের পরে কোনো ফ্রেজ থাকলে ওই ভার্বের পরে ইট বসালে, ইট বসালে যদি ভার্বটি অর্থপূর্ণ হয় সেটি হবে নাউন ফ্রেজ, অর্থপূর্ণ না হলে সেটি হবে অ্যাডভার্ব ফ্রেজ। দ্যাটস অল। লিখে এক্সাম্পল দুটো লিখবে। ওকে, আমি যেভাবে বললাম এভাবে খেয়াল করবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। একটু পরেই তোমাকে আমি দেখাবো প্র্যাকটিসের সময় যে কীভাবে পরীক্ষা আসলে তুমি পারবে। এই দুটো কৌশল গেল তোমার। আর একটা কৌশল আমি লিখে দিচ্ছি তোমাদেরকে নাউন ফ্রেজ চেনার জন্য, এটাও লিখে রাখো। টিপস নাম্বার 3 কি সেটা? অ্যানি প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের ঠিক পরেই, ইমিডিয়েট পরেই, হ্যাঁ, যে কোনো প্রিপোজিশনের ঠিক পরেই যে ফ্রেজ থাকবে বা ক্লজ থাকবে, যাই থাকুক, প্রিপোজিশনের ঠিক পরে যদি কোনো ফ্রেজ থাকে বা ক্লজ থাকে সেটা অবশ্যই নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। তুমি জাস্ট প্রিপোজিশন চিনতেই হলে প্রিপোজিশন ঠিক পরে, প্রিপোজিশন সহ না কিন্তু, প্রিপোজিশনের পরে হইতে হবে। ওকে বন্ধুরা, তো লিখে রাখো প্রিপোজিশনের পরেই যে ফ্রেজ থাকে সেটি হচ্ছে নাউন ফ্রেজ। এবার দেখো একটা এক্সাম্পল দেখো, যেমন বললাম যে জন came with one of his friends. One of his friends, এইটুকু আন্ডারলাইন করা আছে। তাহলে জন কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এই ওয়ান অফ হিজ ফ্রেন্ডস এটা কোন প্রকার ফ্রেজ এটা চেনা জানা। দেখো ঠিক এর আগে শব্দটা কি আছে? উইথ দ্য প্রিপোজিশন। আমরা কি বলি? যে কোনো প্রিপোজিশনের ঠিক পরে, অর্থাৎ উইথের পরে আছে অথবা অন্য কোনো প্রিপোজিশনের পরে থাকলেই সেটা আমরা কি বলতাম? নাউন ফ্রেজ বলতাম। তাহলে এই যে প্রিপোজিশনের পরে আছে এটা অবশ্যই নাউন ফ্রেজ। হ্যাঁ, ওকে। তাহলে এই 3টা ফ্রেজের এই যে কৌশল বললাম, এই কৌশলটা মনে রাখবে। আর এরপরেও যদি কিছু দরকার হয় তোমার লাস্টে একটা টিপস লিখে রাখো, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ফ্রেজের স্থলে, হ্যাঁ, যে কোনো ফ্রেজের স্থলে ইট বসালে যদি সেটি অর্থপূর্ণ হয় সেটি হবে নাউন ফ্রেজ। হ্যাঁ, সেটাও একটা কৌশল। আবার সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট যাই কিছু থাকে সেটাও নাউন ফ্রেজ। এগুলো জটিল কথা, আরও ডিপে গেলে আরও ডিপে যাবো। তোমরা 3টা নিয়ম মনে রাখো, যেটা বললাম নাউন ফ্রেজ চেনার জন্য। 1 নাম্বার কি বলছি? বি ভার্বের ঠিক আগে বা পরে থাকলে সেটা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। 2তে কি বলছি? মূল ভার্বের পরে কোনো ফ্রেজ বা ক্লজ থাকলে জাস্ট ওই ভার্বটার পরে একটা ইট বসিয়ে তুমি দেখবে ভার্বটা অর্থপূর্ণ হয় কি না। অর্থপূর্ণ হলে নাউন ফ্রেজ, অর্থপূর্ণ না হলে অ্যাডভার্ব ফ্রেজ। 3এ কি বলছি? প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের ঠিক পরে কোনো ফ্রেজ বা ক্লজ যাই থাকুক হোয়াটএভার, ওটা অবশ্যই নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। তো নাউন ফ্রেজ নাউন ক্লজ শেষ। তোমরা যা শিট ওপেন করো, 1টা 2টা প্র্যাকটিস করো, পরবর্তী বাসায় আরও করবে।
যেমন দেখো এখান থেকে আমি তোমাদেরকে দেখাই 2 নম্বর কোশ্চেনে দেখো হি লিভস ইন এ সাবার্ব অফ ঢাকা হি লিভস লিভটা এখানে মূল ভার্ব তাহলে মূল ভার্ব পেলে আমরা কী করবো বলছিলাম একটা ইট বসাবো তাহলে লিভের পরে ইট দাও যা আছে থাকো ওটা হি লিভস ইট লিভ মানে বাস করা হি লিভস ইট সে এটা বাস করে অর্থ হয় সেটা বাস করতে হয় না এই যে অর্থ হইল না এটা কোন ফ্রেজ হবে অ্যাডভার্ব ফ্রেজ তার মানে 2 নম্বর কোশ্চেনটা এই শিটের যেটা আছে সেটা 2 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ আরও বের করে এরকম তারপরে দেখো 6 নাম্বারটা তো বুঝতেই পারছো 6 নাম্বারটা কী হবে হাসান ইজ এ ম্যান অফ লেটার্স ইজের পরে আছে তাহলে ইজের পরে থাকলে সেটা কী হয় আমরা কী বলছিলাম 1 নম্বর নিয়ম বি ভার্বে আগে পড়ে তাহলে ইজের পরে থাকলে সেটা নাউন ফ্রেজ তাহলে 6 নাম্বারটা হচ্ছে নাউন ফ্রেজ যেহেতু ইজের পরে আছে ওকে তারপরে দেখো 11 নম্বরটা দেখো যেটা নিয়ে কথা বলছিলাম যে টু ভিজিট কুইবেক আহমেদ ওয়ান্টস টু ভিজিট কুইবেক ওয়ান্টসের পরে একটা ইট দাও আহমেদ ওয়ান্টস ইট অর্থ হয়েছে না আহমেদ ওয়ান্টস ইট এই যে অর্থ হলো তার মানে এটা কোন ফ্রেজ টু ভিজিট কুইবেক মনে হবে এটা প্রিপোজিশন ফ্রেজ কিন্তু না এটা কোন ফ্রেজ এটা হচ্ছে নাউন ফ্রেজ এইভাবে তুমি দেখো যে 13 নম্বরটা দেখো আওয়ার বস সাপোর্টস সাপোর্টটা মূল ভার্ব এরপরে ইট দাও আওয়ার বস সাপোর্টস ইট অর্থ হয়েছে আওয়ার বস সাপোর্টস ইট অর্থ হয়েছে না অর্থ হলেই এটা নাউন ফ্রেজ তারপরে 14 নম্বরটা দেখো মামুন হোপড তারপরে একটা ফ্রেজ দাও তাহলে কী আছে ওই মামুনের হোপের পর একটা ইট দাও মামুন হোপ ইট অর্থ হয়েছে তাহলে কী ফ্রেজ হবে এটা নাউন ফ্রেজ হবে তারপরে দেখো 16 নম্বরটা দেখো 16 নম্বর ভালো করে পড়ো 16 নম্বরটা স্যাম স্মিথ হু রিসেন্টলি স্পোক টু দ্য ইউথ গ্রুপ এক্সেলস অ্যাট মোটিভেটিং ইয়াং পিপল তোমাদেরকে শিট হাতে রাখতে হবে কিন্তু খালি মুখে বলতেছি কথাগুলো কিন্তু শিট ছাড়া বুঝবে না এক্সেলস অ্যাট দেখো অ্যাট মানে কি প্রিপোজিশন এটা অ্যাটের ঠিক পরেই ফ্রেজটা দেয়া আছে তাহলে অ্যাট প্রিপোজিশনের পরে তাহলে কোন ফ্রেজ হয় একটু আগে বললাম এই যে নাউন ফ্রেজ হয় তাহলে অ্যাটের পরে আছে মোটিভেটিং ইয়াং পিপল এটা কোন ফ্রেজ হবে এটা নাউন ফ্রেজ হবে এখন অপশনটা দেখো সেখানের মধ্যে নাউন ফ্রেজ 4টা অপশন একটাও নাই তাহলে আমি কী বলছিলাম বন্ধুরা যে যদি নাউনে নিয়ে পড়ে নাউন না থাকে তাহলে কী দিব আমরা এই যে খেয়াল করো যে নাউনে নিয়ে পড়লো নাউন নাই তাহলে কী দিব জেরান্ড দেব তাহলে এটা হবে কোন ফ্রেজ জেরান্ড ফ্রেজ চালাক হয়ে যাবে কিন্তু হ্যাঁ ওকে জেরান্ড ফ্রেজ আমরা তাহলে এটা কত নম্বর ছিলাম যেন 16 নম্বরটা তাহলে 16 নম্বরটা হচ্ছে জেরান্ড ফ্রেজ আশা করছি তোমরা বুঝতে পারছো দেন এরকম প্রচুর প্রশ্ন আছে তোমাদের কাছে 22 নাম্বারটা তো তোমাদের বললাম 22 নাম্বারটা দেখো ইজের আগে আছে কত বড় কিন্তু শুধু ইজের আগে আছে ইজের আগে থাকলে কী হবে এটা নাউন ফ্রেজ 23 নাম্বার দেখো শি প্রিফার হচ্ছে মূল ভার্ব ইট দাও শি প্রিফার্ড ইট অর্থ হয় তারপর নাউন ফ্রেজ 24 নাম্বারটা দেখো আফটার লার্নিং দ্য পার্টস অফ স্পিচ আফটার হচ্ছে প্রিপোজিশন আফটারের ঠিক পরেই আছে তাহলে প্রিপোজিশন ঠিক পরে তাহলে কোন ফ্রেজ হবে নাউন ফ্রেজ তাহলে 24 নাম্বার হচ্ছে নাউন ফ্রেজ এইভাবে তোমরা দেখো আরও 30 নাম্বারটা দেখো বিফোরের ঠিক পরে আছে বিফোর হচ্ছে প্রিপোজিশন বিফোরের ঠিক পরে আছে বিফোর পুটিং টু মাচ এফোর্ট ইনটু দ্য প্রজেক্ট তাহলে বিফোর ঠিক পরে আছে তাহলে কোন ফ্রেজ হবে এটা নাউন ফ্রেজ ওকে এইভাবে বুঝে বুঝে করবে হ্যাঁ তাহলে আমাদের নাউন ফ্রেজ চেনার কৌশলটা আমরা শিখলাম এবং এটা চর্চা করলাম অবশ্যই এটা মাঝে মাঝে আমরা প্র্যাকটিস করব এবং এখান থেকে যদি কোনো ব্যতিক্রম নিয়ম আমাদের সামনে আমরা কোনো বইয়ে পাই সেটাকে আমরা আলাদা করে একটা নোট করে রাখবো আমাদের নোট খাতার মধ্যে আলাদা লিখে রাখবো ব্যতিক্রম সাধারণত পরীক্ষার প্রশ্ন আসে কম মানে খুবই কম আসে সাধারণত আসে না তোমরা যেটুকু পড়াচ্ছি এটা ভালো করে খেয়াল করবে এখান থেকেই তোমাদের ইনশাল্লাহ কাভার থাকবে তারপরও একটা দুটো ব্যতিক্রম যদি লেখার ইচ্ছা লিখে রাখবে আলাদা করে এক্সট্রা অন্য কালি দিয়ে লিখে রাখবে ওটা খুব বেশি দেখতে হবে তাহলে জাস্ট মনে রাখলে যদি কখনো এরকম করে তাহলে এটা জানে তোমার যেন ভুল না হয় ওকে বন্ধুরা তাহলে আমাদের নাউন চলে গেল এবার তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আসো এবার অ্যাডজেক্টিভ শিখি অ্যাডজেক্টিভ ফ্রেজ আগেই বলছি কিন্তু যা অ্যাডজেক্টিভ তাই কি পার্টিসিপাল ফ্রেজ একটু পানি খেয়ে নিই অ্যাডজেক্টিভ জন্য শুধু একটাই নিয়ম আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে জানি সবাই যে নাউন বা প্রণয়নের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ সাধারণত অ্যাডজেক্টিভ কী করে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে
বাট ফ্রেজের ক্ষেত্রে এটা নাউনের পরে অবস্থান করে নাউনকে মডিফাই করে। সোজা কথা, আমরা এখান থেকে শুধু একটা নিয়ম লিখে রাখবো, এই একটা নিয়মে কাজ হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট লিখে রাখো, একটা নিয়ম অনেক কম হয়ে গেল, তারপরে লিখে রাখো নাউন এর পরেই, মানে ইমিডিয়েট পরেই লিখে রাখো, নাউনের ইমিডিয়েট পরেই বা নাউনের ঠিক পরেই যে ফ্রেজ থাকে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের ইমিডিয়েট পরেই যে ফ্রেজ থাকে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, লিখে রাখো। যেমন এক্সাম্পল দেখো, যেমন বললাম দ্য গার্ল ইন ব্লু, নীল জামা পরিহিত মেয়েটি ইজ মাই সিস্টার। এখন পরীক্ষক কি করলো? পরীক্ষক ইন ব্লু এই দুটো শব্দ আন্ডারলাইনকে বললো আন্ডারলাইনকৃত শব্দটি মানে গুচ্ছটি কোন প্রকারের ফ্রেজ। এইবার তুমি আনসার করার সময় ছোট্ট একটা ধাক্কা খাবে। কি খাবে? এইটা দেখো ইজের আগে আছে, আবার এখানে নাউনের পরে আছে। আমরা নিয়মে কি শিখলাম যে নাউনের পরেই যে ফ্রেজ থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর আগের নিয়মে কি শিখছিলাম যে বি ভার্বের আগে থাকলে কি হয় সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো দুটোই কিন্তু গন্ডগোল লেগে গেছে। নর্মালি এরকম হয় না। এরকম যখন গন্ডগোল লেগে যাবে সব সময় প্রথমটাকে ফলো করবে। সব সময় প্রথমটা কি আছে? নাউন আছে। আমাদের নিয়মটা কি আছে? নাউনের পরে তাহলে সেটা কী হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। এই যে নাউনের পরে আছে দ্যাটস ওয়াই এটা কী হবে? এটা ওকে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দ্য গার্ল ইন ব্লু এটা কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, যদি বলতো দ্য গার্ল ইন ব্লু ওয়ান্টস টু গো, তখন তার ঝামেলা নাই। ওয়ান্টস টু গো দেখো, আর তখন তো ঝামেলা হইতোই না, তখন তো এমনি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, ওকে। এখন যদি বলা হয় আ থিঙ্ক অফ বিউটি, থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার। জয় ফর এভার জন কিটসের লেখা, তাই না? থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। অফ বিউটি এটা পরীক্ষা কিন্তু আসছে। থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। অফ বিউটি এই দুটো শব্দ কোন প্রকার ফ্রেজ? একই কাহিনী। এই আগেরটার মধ্যে দেখো এই যে ইজের আগে আছে, হ্যাঁ, আবার এই যে নাউনের পরে আছে। কোনটা ধরবে? প্রথমটা। নাউনের পরে আছে, কোন ফ্রেজ হবে? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ শেষ। অ্যাডজেক্টিভ ফ্রেজ শেষ। দেখো এখানে অসংখ্য এক্সাম্পল দেওয়া আছে এই বইয়ের মধ্যে, শিটের মধ্যে। এই শিটের মধ্যে যা দেওয়া আছে তোমরা যদি প্র্যাকটিস দু একটা করতে বলি আমি তোমাদেরকে, দেখো 5 নাম্বার প্রশ্নটা দেখো। 5 নাম্বার কি বলছে? 5 নাম্বারটা দেখো। 5 বলছে যে এ উম্যান উইথ এ ভেইল ওভার হার বডি অ্যাপ্রোচড দ্য ডক্টর। ওম্যানটা হচ্ছে কি নাউন, ঠিক তারপরে আছে ঢাকা ইউনিভার্সিটি সিইউটি পরীক্ষা আসছে। এই যে দেখো এ উম্যান নাউনের মানে কি ঠিক পরে আছে, তাহলে এটা কী হবে? এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরকম নাউনের পরে আছে, খুঁজো, দেখো পেয়ে যাবে। অনেক প্রশ্ন থাকার কথা পেয়ে যাবে। দেখো 19 নাম্বারটা দেখো। 19, দ্য রিপোর্টার ক্রাউসড বিহাইন্ড দ্যাট ট্রি। দ্য রিপোর্টার ক্রাউসড বিহাইন্ড দ্য ট্রি। দেখো দ্য রিপোর্টার ঠিক পরে আছে, তাহলে কী হবে? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আরও আছে, খুঁজো, আরও আছে। দেখো যে 25 নাম্বারটা, দ্য ক্যান্ডিডেট ইলেক্টেড বাই দ্য ভোটার্স। দ্য ক্যান্ডিডেট ইলেক্টেড বাই দ্য ভোটার্স। দ্য ক্যান্ডিডেট কি? নাউন, নাউনে ঠিক পরে আছে, তাহলে কী হবে? এটা দ্য ক্যান্ডিডেট ইলেক্টেড বাই দ্য ভোটার্স। ক্যান্ডিডেট ইজ নাউন, নাউনে ঠিক পরে আছে, তাহলে কী হবে? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আরও দেখো এরকম আরও কোয়েশ্চেন আছে। এই যে 28 নাম্বারটা দেখো, টম ভিজিটেড ইন্ডিয়া হোয়াইল স্টাডিং দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান আর্ট। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান আর্ট, খেয়াল করো এটা আন্ডারলাইনকৃত আছে কোনটুকু? অফ ইন্ডিয়ান আর্ট। অফ ইন্ডিয়ান আর্ট যদিও প্রিপোজিশন দিয়ে শুরু আছে, বাট ইট ইজ নট এ প্রিপোজিশন ফ্রেজ। কেন? এর আগে কী আছে? দ্য হিস্ট্রি আছে। দ্য হিস্ট্রি অবশ্যই নাউন, নাউনের ঠিক পরে আছে, তাহলে কী হবে? এটা নাউনের পরে তাহলে কী হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তার মানে এটা হচ্ছে 28 হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইভাবে তুমি 31 দেখো। 31 দ্য কার হচ্ছে নাউন, নাউনের পরে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এভাবে তোমার প্রচুর প্রশ্ন দেখতে পারবে যেরকম আছে নাউনের পরেই। নাউনের পরে তোমাদের অনেক দেখবে
আচ্ছা, এগুলো তোমাদের আরও প্র্যাকটিস করা যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। আমরা আরও দেখি এখন এরপরে আর কি পাই। তাহলে অ্যাডজেক্টিভে চলে যায়, আমাদের নাউন চলে যায়, তাহলে থাকলো কি আর? থাকলো আমাদের অ্যাডভার্ব। তাহলে আমাদের প্রায় শেষ আমাদের শেখা, কিন্তু শেষ হয়নি, এখনও কিছু জিনিস জানা আছে, আরও কিছুটা সময় তোমাদের লাগবে, আরেকটু ধৈর্য লাগবে তোমাদের ক্লাস শেষ করতে, আরেকটু সময় লাগবে। হ্যাঁ, আসলে আমরা দেখি যে অ্যাডভার্ব ফ্রেজটা বাকি থাকলো আমাদের। প্রথম যে কথাটা তোমাদের আমি বলবো, যে কারণে আমি প্রথমে ওই যে সবচেয়ে সহজগুলো আগে শিখছিলাম 4টা, কী কারণে শিখছিলাম সেটা তোমাদের একটা বলি, টিপস দিই। সেটা হচ্ছে যে সবসময় তুমি একদম রুলস মাফিক সব পারবে, সবসময় তোমাদের বিশেষ পরীক্ষা সব কিছু কমন থাকবে, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। তোমাকে কমন বানিয়ে নিতে হবে। হ্যাঁ, কৌশল পড়াশোনা যদি করা থাকে, কিছু প্রশ্ন তুমি এমনিই পারবে, কমন বানাবে। কীভাবে কমন বানাবে সেটা আমি তোমাদের আজকে একটু দেখিয়ে দেবো। প্রথমে আসো যে এইটা আমি যদি এই অ্যাডভার্ব ফ্রেজটা আমি চিনবো, এখন আমি তোমাদের কী শিখেছি, এই বাকি 6টা অ্যাডভার্ব বাদে বাকি 6টা কিন্তু তোমাকে আমি শিখাইনি কোনটা? অ্যাডভার্ব। তাহলে প্রথম টিপসটি হচ্ছে কি, যে এই বাকি 6টা অপশন কটা থাকবে, যে কোনো প্রশ্ন করুক এই চ্যাপ্টার থেকে অপশন থাকবে 4টা, ABCD, 4টা অপশন থাকবে। তাহলে এখন একটা যদি অ্যাডভার্ব হয়, অ্যান্সার যদি তোমার অ্যাডভার্ব হয়, বাকিগুলো নাউন, অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশন যাই থাকুক, এগুলো হইলে তো তুমি চিন্তাই, কারণ এগুলো তো নিয়ম তোমার জানা আছে। তার মানে অ্যাডভার্ব আমি তোমাদের এখন নাও শিখাই, তাও তোমার পারা উচিত, কারণ 4টা অপশন থেকে তোমার সেইভাবে কৌশল করে পারা উচিত। যে বাকি 3টা যদি হইতো বা বাকি যেগুলো আছে এগুলো হইলে তুমি চিন্তাই, যেহেতু তুমি চেনো না, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা একটা কৌশল, বাট নিয়ম তো আমাদের জানতে হবে। আশা করি আমরা নিয়ম শিখি। অ্যাডভার্ব ফ্রেজ কীভাবে চিনবো আমরা, এটা দেখি। নাম্বার 1 আমরা আগেই শিখছি, সেটা হচ্ছে ওই যে ভারের পরে ইট দিলে, ইট দ্বারা রিপ্লেস হয় না। হ্যাঁ, রিপ্লেস হয় না। 1 নাম্বার শিখছি না আমরা আগেই, যে কোনো ভারের পরে যদি কোনো ফ্রেজ থাকে বা ক্লজ থাকে, আমরা ইট দিলে যদি অর্থ হয় নাউন ফ্রেজ, অর্থ না হলে সেটা কি হয়? অ্যাডভার্ব ফ্রেজ হয়। দ্যাটস দ্য পয়েন্ট। এই যে ইট দ্বারা রিপ্লেস না হলে সেটা কি হয়? অ্যাডভার্ব ফ্রেজ হয়। 1 নাম্বার শেষ। 2 নাম্বার যেভাবে শিখবো সেটা হচ্ছে যেই ফ্রেজটি থাকবে, হ্যাঁ, লেখো প্রদত্ত ফ্রেজটি, এভাবে লিখে রাখো, লেখো প্রদত্ত ফ্রেজটি। হ্যাঁ, when, where, how দ্বারা প্রদত্ত ফ্রেজটিকে, প্রদত্ত মানে যে ফ্রেজটা দেয়া আছে, প্রদত্ত ফ্রেজটিকে when, where, how দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। বাস লিখে রাখো, প্রদত্ত ফ্রেজটিকে when, where, how দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। লিখছো? প্রদত্ত ফ্রেজটিকে when, where, how দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন he ran with a high speed. He ran with a high speed বললো, এটা কোন প্রকারের ফ্রেজ? এখন একটা প্রশ্ন করো, হি রান when, কখন? হি রান where, কোথায়? হি রান how, কীভাবে দৌড়ায়? উইথ এ হাই স্পিড। এই যে দেখো উত্তর পাওয়া গেছে হাউ দ্বারা। তাহলে এই যে উত্তর পেলাম হাউ দ্বারা, এটা হচ্ছে কোন ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। আবার যদি বলে যে হি went at this moment, হি ওয়েন্ট অ্যাট দিস মোমেন্ট, এটা কোন প্রকার ফ্রেজ? তাহলে হি ওয়েন্ট when, কখন গেছে? উত্তর হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। তাহলে এই যে উত্তর পেলাম when দ্বারা, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এভাবে আমি যদি বলি যে হি স্টেজ, বাস করে বা থাকে, অ্যাট হিজ, হি স্টেজ অ্যাট হিজ অফিস, সে তার অফিসেই থাকে। তাহলে হি স্টেজ when, where, how কোনটা দিলে লাগে? where দিলে লাগে। হি স্টেজ where, কোথায় থাকে? অ্যাট হিজ অফিস। এই যে দেখো when দিয়ে, where দিয়ে, how দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পাওয়া গেল। এই 3টেই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ।
ওকে, তাহলে হোয়েন দিয়ে, হোয়ার দিয়ে, হাউ দিয়ে প্রশ্নগুলির উত্তর পাই, সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। বন্ধুরা এই তিনটার জায়গায় ইট দ্বারা দেখো রিপ্লেস হবে না। দেখো হি র্যান ইট, সে এটা দৌড়ায়, অর্থ হয় নাই, তার মানে অ্যাডভার্ব ফ্রেজ। হি ওয়েন্ট ইট, সেটা গিয়েছিল, অর্থ হয় নাই, তার মানে অ্যাডভার্ব ফ্রেজ। হি স্টেজ ইট, অর্থ হয় নাই, তার মানে এটা কি অ্যাডভার্ব ফ্রেজ। হ্যাঁ, ওকে বন্ধুরা, তাহলে এই যে এটা দিয়েও হবে, এটা দিয়েও হলো। এখন এগুলো কোনোটা দিয়েই হলো না, তাহলে কী হবে? তার আগে আমরা এই যেগুলো যে হইলো, এটা একটা দুটো কোশ্চেন দেখো কীভাবে হইলো। যেমন 1 নাম্বার প্রশ্নটা তুমি যদি দেখো, আমাদের প্রশ্নগুলো আলোচনা করতেছি, ক্লাস ওয়ার্ক করছি, সেই প্রশ্নগুলোর মধ্যে 1 নাম্বার প্রশ্নটা দেখো। দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন আই স্পোক টু হিম কোয়াইট অফেন, কোয়াইট অফেন, প্রায়শই। আই স্পোক টু হিম কোয়াইট অফেন, আন্ডারলাইন করা আছে কি কোয়াইট অফেন, এটা কোন প্রকার ফ্রেজ? তাহলে তুমি প্রশ্ন করো আই স্পোক টু হিম হোয়েন, কখন? কোয়াইট অফেন, প্রায়শই। এই যে উত্তর পেলাম, তাহলে এটা কী হবে? 1 নাম্বারটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। এরকম প্রচুর প্রশ্ন আছে, তুমি দেখো সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে যেগুলো তুমি সহজে উত্তর করতে পারবে, সেই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের আছে। যেমন 18 নম্বর প্রশ্নটা দেখো, 18, দ্য শুজ হি স ইন দ্য ক্যাটালগ আর অ্যাভেলেবল ডাউন দ্য স্ট্রিট, ডাউন দ্য স্ট্রিট। ওকে, তাহলে কী হবে? ডাউন দ্য স্ট্রিট মানে ফুটপাতে, ডাউন দ্য স্ট্রিট কোথায়? হোয়ার, উত্তরটা কি ডাউন দ্য স্ট্রিট, ফুটপাতে। এই যেটা পেলে এটা তাহলে কী হবে? এটা অ্যাডভার্ব ফ্রেজ। এরকম তুমি অনেক ফ্রেজ পাবে, যেগুলো তুমি পাবে যে এই প্রশ্নগুলো উত্তর বেড়ে যাবে। যেমন তুমি 38 নাম্বারটা দেখো, 38, বিফোর দ্য রেস বলছে, বিফোর দ্য রেস। প্রশ্ন করো হোয়েন, হোয়ার, হাউ। হোয়েন কখন, উত্তরটা কি বিফোর দ্য রেস। এই যে উত্তর পেলে সেটা কী হবে? অ্যাডভার্ব ফ্রেজ হবে। 41 নাম্বারটা দেখো, 41, এভরি ইয়ার, ভেরি সিম্পল, একদম পারা যায়, সহজেই পারা যায়। এভরি ইয়ার, হোয়েন কখন, উত্তরটা কি এভরি ইয়ার। তাহলে এভরি ইয়ার কোন প্রকার ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ। এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে এই 3টা দিয়ে প্রশ্ন করলেও তুমি উত্তর পাবে। না পারলে ইট দ্বারা প্রশ্ন করবে, সেটা উত্তর আসবে। এরপরও যদি না পারো, বা যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা মানেই জানো না, তাহলে কী করবে? যেমন দেখো, যেমন 15 নাম্বার, 15 নাম্বার প্রশ্নটা দেখো, 15 নাম্বারটা, আফটার দ্য ব্যাঙ্কুয়েট, আন্ডারলাইন করা আছে, আফটার দ্য ব্যাঙ্কুয়েট। ব্যাঙ্কুয়েট, এখন আফটার দ্য ব্যাঙ্কুয়েট এটা কোন প্রকার ফ্রেজ হবে? এখন তুমি যে প্রশ্ন করবে ব্যাঙ্কুয়েট মানে কি? ব্যাঙ্কুয়েট মানে আমরা অনেক সময় অনেক কিছু জানি, বাকেট মানে যে ফুলের তোড়া, ব্যাঙ্কক্রাফট মানে যে দেউলিয়া, বাট ব্যাঙ্কুয়েট আলাদা জিনিস। ব্যাঙ্কুয়েট হচ্ছে ভোজন, ব্যাঙ্কুয়েট মানে কি? ভোজন। তাহলে বা খাবারের আয়োজন। এখন এটা মানে তুমি না জানো, তাহলে প্রশ্ন করে কী হবে? তখন তোমার জন্য উত্তরটা হচ্ছে, ধরো মানেও জানো না, তারপর উত্তরটা হবে। এই জন্য টিপস এখন একটা দিব। টিপসটা হচ্ছে, টিপসটা একটু লিখে রাখো, এই টিপসটাই বলতে চাচ্ছিলাম তখন তোমাদেরকে, স্পেশাল একটা টিপস, পিওই, অর্থাৎ এটা 3 নাম্বার টিপস লিখে রাখো, পিওই। পিওই কি? প্রসেস অফ এলিমিনেশন, বর্জন করার পদ্ধতি। এটা চমৎকার বুদ্ধি। সেটা কীরকম দেখো, যেমন এটা তুমি কোনোভাবে চিনলা না এটা কোন প্রকার ফ্রেজ, তাহলে অপশন দেওয়া আছে, এটি কথা বলছে, এটা আমি এই নিয়মে করব। এটা অপশন দেওয়া আছে, এতে দেওয়া আছে ভার্ব ফ্রেজ। তাহলে ভার্ব ফ্রেজ তোমার কী জানা আছে? যে হয় অক্সিলারি দিয়ে শুরু হবে অথবা মডেল দিয়ে শুরু হবে, সেটা আছে নাই, তার মানে ভার্ব ফ্রেজ হবে না। বিতে দেওয়া আছে জিরান্ড ফ্রেজ। জিরান্ড ফ্রেজ কী লাগবে? ভার্বের সাথে আইএনজি লাগবে, সেটা কি আছে? ভার্বের সাথে আইএনজি নেই, তার মানে জিরান্ড হবে না। সিতে দেওয়া আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, অ্যাডজেক্টিভ হতে কী লাগবে? নাউনে পরে থাকতে হবে, নাউন আগে নাই, দেখো এটা আগে নাউনই নেই, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজও হবে না। আর ডিতে দেওয়া আছে অ্যাডভার্ব ফ্রেজ। এখন এই অ্যাডভার্ব ফ্রেজ 3টা যদি তুমি নিশ্চিত যে দেখো যে হবে না, তাহলে এই 4 নাম্বার যে অ্যাডভার্ব হবে, এটা তোমার তো আর বলে দেওয়ার দরকার হয় না। এইটাই হচ্ছে পিওই। এই কৌশলটা শুধু ইংলিশে না, বাংলায়, বিজ্ঞানে, ম্যাথে, সবখানে তুমি ইউজ করতে পারবে। দেখবে যে কেউ প্রশ্ন করুক, 2টা কোশ্চেন অ্যান্সার ভুল পাবেই। 2টা উত্তরটার মধ্যে দেখবে যেটা হবে না, এটা তুমি বুঝতে পারবে। 2টার মধ্যে সমস্যা হবে, একটু বুদ্ধি খাটালে অ্যান্সার বের করবে, সেটাই হচ্ছে পিওই। সো এই 15 নম্বর প্রশ্নটা দেখো, তুমি ব্যাঙ্কুয়েট মানে যদি নাও জানো, তারপর তোমার অ্যান্সারটা হবে কীভাবে হবে? দেখো, এটা অপশন বিতে দেওয়া আছে পার্টিসিপল ফ্রেজ। তাহলে ফ্রেজ আছে আফটার দ্য ব্যাঙ্কুয়েট, আফটারটা হচ্ছে প্রিপোজিশন, এটা তো কোনোভাবে পার্টিসিপল হওয়ার কথা না। পার্টিসিপল হলে হয় ভার্বের সাথে আইএনজি থাকবে অথবা ভার্বের সাথে ইডি যুক্ত থাকবে, তার মানে এটা কোনোভাবে পার্টিসিপল ফ্রেজ না। সিতে দেওয়া আছে জেরান্ড, জেরান্ড হওয়ার প্রশ্নই আসে না, ভার্বের সাথে আইএনজি নাই, ভার্বই নাই। তারপর ডিতে দেওয়া আছে ইনফিনিটিভ, ডিতে আছে ইনফিনিটিভ ফ্রেজ।
ইনফিনিটিভ ফ্রেজ কি টু প্লাস ভার্ব, আর ইনফিনিটিভ ফ্রেজ আলাদা কোনো ফ্রেজ হয় না, এটা হচ্ছে নাউন ফ্রেজের মধ্যেই পড়ে। তার মানে ইনফিনিটিভ ফ্রেজ তো প্রশ্নই আসে না। তো তিনটা যদি প্রশ্নই না আসে তাহলে অবশ্যই অ্যান্সারটা কি? আনসার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এটি হচ্ছে পিওই প্রসেসের একটা চমৎকার একটা বেনিফিট। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আর যদি অর্থ জানো, ব্যাঙ্কুয়েট মানে ভোজন, আফটার দ্য ব্যাঙ্কুয়েট মানে ভোজনের পরে, তখন প্রশ্ন করলে হোয়েন, উত্তরটাকে আফটার দ্য ব্যাঙ্কুয়েট, পেয়ে গেলে উত্তরটা। ওকে বন্ধুরা, এইভাবে তোমরা দেখো যে আরও কিছু উত্তর পাবে। যেমন যেমন দেখো 33 নাম্বারটা দেখো, স্যামুয়েল হিড ইজ প্রেজেন্ট বিহাইন্ড দ্য ড্রেসার। তাহলে কোথায়? হোয়ার? বিহাইন্ড দ্য ড্রেসার মানে ড্রেসারের পিছনে। এই উত্তরটা পেলে 33 নাম্বারটা কী হবে তাহলে? এটা 33 নাম্বারটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এইভাবে তুমি যদি দেখো আরও প্রচুর প্রশ্ন তুমি দেখবে যে এখানে কিছু প্রশ্ন যেগুলো তোমাকে একটু কনফিউজড করে দিবে। যেমন 26 নাম্বার প্রশ্নটা দেখো, 26 নাম্বার প্রশ্নটার মধ্যে একটু কনফিউজড করে দিবে। 26 সেটা কি? উইল সামন বি হিয়ার সুন টু ওপেন দ্য ডোর? উইল সামন বি হিয়ার টু সুন ওপেন দ্য ডোর? এখানে দেখো যে টু ওপেন দ্য ডোর, এটা কোনো নিয়ম, তখন যা যা নিয়ম শিখলাম এই নিয়মগুলোর মধ্যে বোঝা যাচ্ছে যে কোনোটাতেই হচ্ছে না। তাহলে কী করবো অ্যান্সারটা? দেখো এখানে ওই যে পিওই সিস্টেমটা করো। এখানে পিওই করতে তোমার সমস্যা কী হচ্ছে যে সি নাম্বারে কী আছে দেখো, জিরান ফ্রেজ। তাহলে টু ওপেন দ্য ডোর এটা 100% জিরান হবে না, কারণ জিরান হতে গেলে আইএনজি লাগবে। সি নাম্বারটা বাদ। ডিতে আছে পার্টিসিপাল ফ্রেজ, ডিতে কি আছে? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা প্রিপোজিশন ফ্রেজ হবে না, প্রিপোজিশন বাদ। থাকলো কি? অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভ কি এটা তোমরা জানো না, একটু মুশকিল। তাহলে কি করবে? অ্যাপোজিটিভিটি জানিয়ে দিই তাহলে হয়ে গেল। অ্যাপোজিটিভ পরীক্ষায় আসে, খুবই সিম্পল। আমি একটু দেখিয়ে দিই, দেখো অ্যাপোজিটিভ কী, তাহলে হয়ে গেল। খুব সিম্পল। অ্যাপোজিটিভ দেখো, বাংলাদেশের আমরা নাম করা একজন ব্যাটসম্যান হচ্ছে ধরো তামিম। তামিম হু ইজ আ ফেমাস ক্রিকেটার, ফেমাস ক্রিকেটার ওয়ান্টস টু গো। তাহলে যিনি তামিম, উনি, হু, উনি কি ফেমাস ক্রিকেটার, একই ব্যক্তি কিনা? তিনটাই একই ব্যক্তি। তাহলে দেখো যেই তামিম সেই হু, সে হচ্ছে ফেমাস ক্রিকেটার। ওকে, এইখান থেকে তুমি যদি হুটাকে বাদ দাও তাহলে কি লিখবে? তামিম কমা ফেমাস ক্রিকেটার, ফেমাস ক্রিকেটার কমা। এটা কিন্তু কমাটা খেয়াল করতে হবে, কিন্তু অবশ্যই কমাটা খেয়াল করতে হবে। তামিম এ ফেমাস ক্রিকেটার, হ্যাঁ, ইজ গোয়িং টু নিউ মার্কেট, যাই থাকুক লা। এখন এই যে ফেমাস ক্রিকেটার, এইটুকু আন্ডারলাইন করে বললো যে এটা কি। এখন খেয়াল করো কি ছিল? যেই তামিম সেই হু, সেই ফেমাস ক্রিকেটার, একই ব্যক্তি। আমরা হুকে তুলে দিয়ে এখানে কমা দিলাম, তাহলে আর কি হলো? যেই তামিম সেই হচ্ছে কি ফেমাস ক্রিকেটার। তার মানে এই যে নাউন, নাউনের একটা পরিচয় হচ্ছে কি ফেমাস ক্রিকেটার। জিজ্ঞেস করা যে ফেমাস ক্রিকেটারটা কে? তামিম। এই যে চেনা যাচ্ছে নাউনের একটা পরিচয়, যে একটা গুচ্ছ দিয়ে চেনা যাচ্ছে, এবং সেটা হচ্ছে দুটা কমার মধ্যে আছে, এই যে কমার দুটার মধ্যে আছে, এরকম যদি থাকে তোমরা সহজ করে এই পরীক্ষা পারার জন্য চিনে রাখো বা লিখে রাখো। নাউনের কোনো পরিচয় যখন দুটি কমার মাঝে থাকে, নাউনের কোনো পরিচয় গুচ্ছ আকারে দুটি কমার মাঝে যখন থাকে, তাকে অ্যাপোজিটিভ বলে। অ্যাপোজিটিভ বলে, হ্যাঁ, লিখে রাখো। নাউনের কোনো পরিচয় দুটি কমার মাঝে থাকলে সেটাকে অ্যাপোজিটিভ বলে। আশা করছি অ্যাপোজিটিভ তুমি আর চিনতে ভুল করবে না। নাউনের পরিচয় দুটি কমার মাঝে থাকলে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে লিখে রাখো এবং এক্সাম্পলটা লিখে রাখো। আমার যদি বলা হয়, তোমাদের বলা হয় যে এমন বলা হয় যে শাবানা, হ্যাঁ, কমা এ ফেমাস অ্যাক্ট্রেস, ফেমাস অ্যাক্ট্রেস কমা ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে ফেমাস অ্যাক্ট্রেস এটা কি? এটা কি অ্যাডভার্ব না অ্যাপোজিটিভ? কি বলবে? অবশ্যই অ্যাপোজিটিভ। দেখো যিনি শাবানা উনি হচ্ছে ফেমাস অ্যাক্ট্রেস। তাহলে অ্যাপোজিটিভ বিষয় যদি ক্লিয়ার তোমার কাছে হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এখন 26 নাম্বারটা দেখো যে উইল সামন বি হিয়ার সুন টু ওপেন দ্য ডোর
টু ওপেন দ্য ডোর এই অংশটুকু এটা কি অ্যাপোজিটিভ হবে নাকি অ্যাডভার্ব ফ্রেজ হবে? বাকি দুটো তো হলোই না, অবশ্যই অ্যাপোজিটিভ নয়, তাহলে অ্যাপোজিটিভ বাদ গেলে কী থাকে সেটা অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। তাহলে অ্যাডভার্ব 8 প্রকার অ্যাডভার্ব, আমি তোমাদেরকে 8 প্রকার যদি পড়াতাম, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব রিজন, অ্যাডভার্ব কন্ট্রাস্ট, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভার্ব রিজন। এই যে বিভিন্ন ধরনের যে অ্যাডভার্বগুলো আছে, হ্যাঁ অ্যাডভার্ব কী বলে ইফেক্ট, ওকে অ্যাডভার্ব কম্প্যারিজন, এরকম 8 প্রকার অ্যাডভার্ব যদি তোমাদের পড়াতাম তো মাথা লোড হতো, কাজের কাজ কিছু হতো না। সিম্পলি এই টেকনিকটা ফলো করো, এর সাথে সাথে আরও অনেক আনসার তোমার হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে দুটোর মধ্যে থেকে আমার সাথে কী করলাম, অ্যাপোজিটিভ বাদ দিলাম, কেন অ্যাপোজিটিভ আমি ছিঁড়ে এসি, অ্যাপোজিটিভ এভাবে থাকে, তাহলে বাকিটা অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে অ্যাপোজিটিভ যদি পরীক্ষা সেটা পারবে কিনা দেখো, দেখো যেমন 29 নাম্বারটা দেখো, 29 টম হ্যাঙ্কস কমা স্টার অফ ফিলাডেলফিয়া। তাহলে দেখো যিনি টম হ্যাঙ্কস উনি হচ্ছে স্টার অফ ফিলাডেলফিয়া স্টার, দুটো কমার মাঝে আছে, তাহলে অবশ্যই এটা কি অ্যাপোজিটিভ। 4টা অপশনে দেখো অ্যাপোজিটিভ আছে কিনা, দেখো যে অ্যাপোজিটিভ আছে, অ্যান্সার বি। তাহলে অ্যাপোজিটিভ আরও অনেক কোশ্চিন আছে, তোমরা এগুলো বাসায় করবে অ্যাপোজিটিভগুলো। এই যে দেখো 34 নাম্বারটা দেখো, দ্য রক নিক্স ফেভারিট রেসলার, দ্য রক কমা নিক্স ফেভারিট রেসলার, ওকে যেই রক সে হচ্ছে নিক্সের ফেভারিট রেসলার, দুটো কমার মাঝে আছে, তাহলে কী হবে এটা অ্যাপোজিটিভ হবে। 37 নাম্বারটা দেখো, দ্য স্টুডেন্ট কমা বোর্ড বাই দ্য লেকচার কমা ড্রিউ পিকচার্স ইন হার নোটবুক, তাহলে বোর্ড বাই দ্য লেকচার এটা দুটো কমার মাঝে আছে, তাহলে কী হবে এটা অ্যাপোজিটিভ। আশা করছি অ্যাপোজিটিভ চিনতে পারছো। ওকে বন্ধুরা, তোমরা অ্যাপোজিটিভ চিনলে, তোমরা অ্যাডভার্ব চিনলে, তোমরা ইনফ্যাক্ট ফ্রেজ থেকে সব কটাই চিনলে। ওকে, এখন আমি তোমাদেরকে ছোট্ট করে একটু মনে করে দিচ্ছি যে আমরা এতক্ষণ কি শিখলাম, শুধু মনে করে দিলে তোমরা আমার সাথে একটু মনে করবে, কারণ এই পড়াগুলো যা তোমাদেরকে আমি পড়াচ্ছি বা অন্য স্যাররা দিচ্ছে, এই পড়াগুলো মনে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের না, মনে রাখার দায়িত্ব তোমাদের। তুমি যেভাবে পড়াটা কাজে লাগাবে, যতদিন মনে রাখবে, পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারবে, তোমার কাজে লাগবে। চাকরি তোমার দরকার, আমাদের চাকরি প্রায় হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে, অন্যদের চাকরি হয়ে গেছে, তোমার দরকার চাকরিটা। সো তোমাকে এটা কষ্ট করতে হবে, তোমাকে মনে রাখতে হবে, ওকে হার্ডওয়ার্ক করতে হবে। ওকে, একটু রিক্যাপ করি আমরা, এই 7টা আমরা একেবারে দেখি। ইন্টারন্যাশনাল ফ্রেজ নিচ থেকে দেখো এবার, এটা কীভাবে চিন্তা আমরা বললাম, এই চিহ্ন থাকবে একাধিক শব্দ, সেটা ইন্টারন্যাশনাল ফ্রেজ, নিশ্চয়ই তোমাদের মনে আছে। কনজাংশন ফ্রেজ কীভাবে চিনবো, একাধিক শব্দ দুটি বাক্যাংশ যুক্ত করবে, সেটা হচ্ছে কনজাংশন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ কীভাবে চিনবো, প্রিপোজিশন প্লাস নাউন প্রনাউন প্লাস প্রিপোজিশন। অ্যাডভার্ব ফ্রেজ কীভাবে চিনবো, 3টা কৌশলের কথা বলছি, ইট দ্য রিপ্লেস হয় না, 1, 2 হচ্ছে হোয়েন হয় হাউ দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, 3 হচ্ছে পিওই, ওকে যেভাবে বলছি সেটা। ভার্ব ফ্রেজ কীভাবে চিনবো, অক্সিলারি বা মডেল দিয়ে শুরু হবে, এরপর একটা ভার্ব থাকতেও পারে নাও পারে, সেটা হচ্ছে কি ফ্রেজ, ভার্ব ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কীভাবে চিনবো, নাউনের ঠিক পরেই থাকবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনকে মডিফাই করবে, ওকে। নাউন ফ্রেজ কীভাবে চিনবো, 3টা কৌশল বলছি, বি ভার্ব আগে পরে, 2 নাম হচ্ছে ইট দ্য রিপ্লেস হবে, 3 নাম হচ্ছে প্রিপোজিশন ঠিক পরেই। ওকে বন্ধুরা, এই 7টাই আমাদের হয়ে গেল। এখন এখান থেকে তুমি যা আছে, আমি তো আনসারগুলো করে দিয়েছি যেগুলো, সেগুলো তো তোমরা দাগিয়ে নিয়েছই, বাকিগুলো সবই করতে পারবে। শুধু তোমাদেরকে আমি এখান থেকে কয়েকটা কোশ্চেন দেখিয়ে দিই, যে কোশ্চেনগুলো তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে আলাদা করে। দেখো কোশ্চেনগুলো হচ্ছে এগুলোও পরীক্ষা আসে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই প্রশ্নগুলো আসলে একটু কেয়ারফুলি করবে। যেমন 12 নম্বরটা, 12, 17 মানে 12, 17, দেন 20, তারপর 27, 12, 17, 20, 27, এই 4টা কোশ্চেন তুমি খেয়াল করো। 4টা দেখো যে 12 নম্বর বলছে হোপিং ফর এ মিরাকল, শুরুতে আছে এবং কমা আছে। আর তারপরে দেখো যে 20 নাম্বারটা শুরুতে আছে কমা আছে, তার মানে এই 4টা ফ্রেজই শুরুতে আছে এবং কমাতে আছে, ভালো করে খেয়াল করে দেখো, 4টাই শুরুতে আছে কমা আছে, ওকে। তাহলে শুরুতে আছে কমা আছে, এই শুরুতে থাকলে এবং কমা থাকলে এটা কিন্তু সাবজেক্টও না, এইটা সেন্টেন্সের অবজেক্টও না, তাহলে এটা কি, এটা হচ্ছে ওই সেন্টেন্সের শেষের অংশ, শেষের যে অংশ, যে প্রেডিকেট অংশ থাকে, সেই প্রেডিকেট অংশের একটা অংশ, সেটাকে সামনে এনে বসিয়ে কমা আকারে লেখা যায়।
তাহলে আমাদের কাজটা কী করতে হবে, একটু লিখে রাখো ওই প্রশ্নের পাশে, এই 4টা প্রশ্ন লিখে তার পাশে লিখে রাখো যদি কোনো ফ্রেজ বা ক্লজ সেন্টেন্সের শুরুতে থাকে এবং কমা থাকে। লিখে রাখো এটা, এই আমি যেগুলো কথা বলছি টেনে টেনে এটা পজ করে দিয়ে লিখে রাখো। যদি কোনো ফ্রেজ বা ক্লজ সেন্টেন্সের শুরুতে থাকে এবং কমা থাকে, বুঝতে হবে সেটি সেন্টেন্সের শেষের অংশ। লিখে রাখো এটা, জাস্ট তাহলেই হবে। যদি কোনো ফ্রেজ সেন্টেন্সের শুরুতে থাকে এবং কমা থাকে, বুঝতে হবে সেটি ওই সেন্টেন্সের শেষের অংশ। বাস। এখন বন্ধুরা তোমরা এটা এবার এই 4টা প্রশ্ন যদি আমি পড়ি, কীভাবে পড়বো, 4টাই শুরুতে আছে এবং কমা দেওয়া আছে, তাহলে 4টাই কোথায় আছে ধরে নিব আমরা, 4টাই ধরে নেবো একদম শেষে আছে। তাহলে শেষে তাহলে কী দাঁড়ায়, যেমন 12 নম্বর প্রশ্নটা দেখো, 12 দেয়া আছে হোপিং ফর এ মিরাকল দ্য ডক্টরস কন্টিনিউড দ্য সার্জারি। তাহলে আমি পড়বো কী হবে, দ্য ডক্টরস কন্টিনিউড দ্য সার্জারি হোপিং ফর এ মিরাকল, শেষে গেল হোপিং ফর এ মিরাকল। ইংলিশের একটা করে মার্কস অনেক ইম্পর্টেন্ট, অনেক কষ্ট করে একটা মার্কস নিতে হবে। হ্যাঁ, এত সহজ না। এই একটা করে মার্কস তুমি হাজার হাজার ক্যান্ডিডেটের পিছনে ফেলে দেবে এই একটা মার্কস যোগ করতে পারলে। ওকে, এই জন্য তোমাদের কষ্ট হলে এটা মনে রাখতে হবে। তাহলে কীভাবে বলবো, ডক্টরস কন্টিনিউ দ্য সার্জারি হোপিং ফর এ মিরাকল। সার্জারিটা কি, নাউন, নাউনে পরে আছে নাউনে পরে তাহলে কী হয়, অ্যাডজেটিভ হয়। 4টা অপশনে অ্যাডজেটিভ আছে, এখানে দেখো 4টার একটা তো অ্যাডজেটিভ নাই, তাহলে কী হবে আনসার, ওই যে বন্ধুরা বলছিলাম যে অ্যাডজেক্টিভ নিয়ে বললো বাট অ্যাডজেক্টিভ নাই, তাহলে কী হবে, এটা পার্টিসিপল হবে। তোমরা কিন্তু অলরেডি আনসার করছো, নাউন নিয়ে পড়ছে, নাউন নাই, তার কী দিচ্ছ আনসার, জেরান্ড দিছো। ঠিক একই রকমভাবে এটা দেখো নিয়ে হয়েছে অ্যাডজেক্টিভ, হওয়া উচিত অ্যাডজেক্টিভ, 4টা অপশনে অ্যাডজেক্টিভ নাই, আমরা জানি যা অ্যাডজেক্টিভ তাই পার্টিসিপল, তাহলে কী আনসার দিব আমরা, পার্টিসিপল দেবো। দেখো পার্টিসিপল আছে, আনসার বি। সেম কোশ্চেন বাকি 3টাও তোমরা একাই পারবে, তারপর আমি করে দিচ্ছি। 20 নাম্বারটা দেখো, প্রিটেন্ডিং টু বি অ্যাসলিভ, প্রিটেন্ডিং টু বি অ্যাসলিভ, হ্যাঁ, কমা, দ্য হাইকার স্কেপড দ্য বিয়ার। তাহলে পড়বো কী হবে, দ্য হাইকার স্কেপড দ্য বিয়ার, ওই প্রথম অংশটা শেষে নিয়ে যাব, প্রিটেন্ডিং টু বি অ্যাসলিভ। তাহলে কী দাঁড়াবে, দ্য বিয়ার হচ্ছে নাউন, নাউনে ঠিক পরে যাবে, নাউনে পরে যাওয়া মানে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ। 4টা অপশনে কোথাও অ্যাডজেক্টিভ নাই, আছে পার্টিসিপল। আমরা জানি যা পার্টিসিপল তাই অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ নিয়ে পড়ছে তাহলে অ্যাডজেক্টিভ নাই, তাহলে কি আনসার দিব, পার্টিসিপল দেবো। তাহলে এখানে দেখো 20 নম্বর আনসার পার্টিসিপল বি, বি আনসার। আর কোনটা ছিল এখান থেকে, 17 নম্বরটা দেখো, 17 পুশড বিয়ন্ড ইন্ডুরেন্স। তাহলে এটা শেষে নিয়ে যাও, দ্য রানার ড্রপ দ্য ব্যাটন। দ্য ব্যাটন হচ্ছে নাউন, নাউনে ঠিক পরে আছে, হওয়া উচিত অ্যাডজেক্টিভ, 4টা অপশন অ্যাডজেক্টিভ নাই, তাহলে আনসার হচ্ছে পার্টিসিপল, দাগ দাও পার্টিসিপল। লাস্ট ওয়ান 27 ফ্রাস্ট্রেটেড উইথ দ্য ডিলেজ, এটাকে শেষে নিয়ে যাও, তাহলে কি থাকবে, আইরিন ট্রাই টু ব্রেক হার ডগ আউট অফ কোয়ারেন্টাইন। অফ কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন কি নাউন, নাউনে ঠিক পরে আছে, তাহলে কী হবে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অপশনে নাই, কোনটা হবে পার্টিসিপল হবে। দেখো ডি নাম্বারে আছে পার্টিসিপল ফ্রেজ, তাহলে আনসার হচ্ছে ডি, পার্টিসিপল ফ্রেজ। খুব মজার না, অনেক মজার। যাই হোক, পুরো জিনিসটাই তোমাদেরকে আজকে ইনশাল্লাহ এটা আমি মনে হয় যে তোমরা এটা শিখতে পারবে, এবং যে ক্লাসটা এখন করলে সেই ক্লাসটার কোথাও যদি তোমরা না বোঝো এটা টেনে টেনে আবার দেখবে, দেখে নোট করবে, অবশ্যই তোমাদের এটা দখলে নিতে হবে। আর এই ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমরা বই থেকে এক্সট্রা কিছু ব্যতিক্রম নিয়ম যদি চাও পাও সেগুলো তোমরা যোগ করে নেবে, তার আগে না। প্রথমে ক্লাসটা কমপ্লিট হবে, তারপরে তোমরা বই থেকে আরও প্র্যাকটিস করবে, বইয়ের মধ্যে দেখবে যে এই নিয়মগুলোতে হয় কি না, দু একটা ব্যতিক্রম থাকলে সেটা তোমরা নোট করে আলাদা করে স্পেশাল টিপস আকারে লিখে রাখবে বা ব্যতিক্রম করে লিখে রাখবে। ওকে বন্ধুরা, তাহলে এখান থেকে 1 থেকে 55 নম্বর প্রশ্ন পর্যন্ত আমি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমাদের করে দিয়েছি, যে 2-একটা কোশ্চেন করে দেই নেই, আশা করছি তোমরা সেটা নিজেরাই পাবে। যেমন 42 নাম্বারটা দেখো, 42 দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং টু লিসেন। দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং টু লিসেন, তাহলে ইজের পরে আছে, ইজের পরে তাহলে কী হয়, মানে আমরা জানি বিভারের পরে তাহলে নাউন হয়, 4টা অপশানে নাউন নাই, তাহলে ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিংটা কি, এখন দেখো 4টা অপশানে কি নাউন না, তাহলে নাউন নিয়ে পড়লেই কোনটা দিব, জেরান দিব। দেখো সিতে জেরান আছে, তাহলে জেরান অ্যান্সার করে ফেলবে এইভাবে। ওকে, 40 নাম্বারটা দেখো, 40 নম্বর বলছে আফটার মেকিং এ হোল ইন অন। আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন ঠিক পরেই আছে, তাহলে প্রিপোজিশন ঠিক পরে থাকলে কী হয়, নাউন হয়। 4টা অপশানে দেখো নাউন আছে কি না, হ্যাঁ আছে, সি নাম্বারে নাউন আছে, তাহলে নাউন অ্যান্সার, নাউন ফ্রেজ অ্যান্সার। এভাবে আনসার করে ফেলবে, আমার মনে হয় তোমাদের কোনো সমস্যাই হবে না। আর বাকি যেগুলো সেগুলো ম্যাক্সিমাম করে দিয়েছি, 2-একটা হয়তো করে দেয় নেই, সেটা তোমরা নিজেরাই করে নেবে। আশা করছি তোমরা এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে
এবং এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাবে। ভালো থেকো, আর প্রতিদিনের পড়া প্রতিদিনই পড়বে, যে ক্লাসগুলো দিচ্ছি ক্লাসগুলো ঠিকমতো করবে, আর যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে করবে। লং কোর্স কখনোই ভাববে না যে 1 বছরের কোর্স, সময় অনেক পড়ে আছে, এরকম ভাববে না। তোমাকে কিন্তু তোমার মতো করে দাঁড়াতে হবে। দাঁড়াতে হলে তোমার এই প্রিপারেশনটা তোমার এখনই শক্তভাবে নিতে হবে। পরীক্ষার আগ দিয়ে তোমাকে বারবার রিভিশন করার ব্যাপারটা করতে হবে, প্রচুর রিভিশন করতে হবে পরীক্ষার আগ দিয়ে। বাট এখন তোমাকে বেসটা অনেক স্ট্রং করতে হবে। সব পড়াগুলো তোমরা কভার করো, সব নোট করা কাজগুলো কভার করো। এখন বেশি বেশি খাটো, বেশি বেশি ওয়ার্ক করো। 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা বেশি করে পড়ো, কারণ এটা বড় একটা ক্যারিয়ারের ব্যাপার। তুমি যেরকম কাজ করবে সেই অনুযায়ী তোমার ক্যারিয়ার হবে। এখন তুমি যদি অলসতা করো বা পরিশ্রম না করো, এর খেসারত তোমাকে সারা জীবন দিতে হবে। সো বেস্ট অফ লাক, ভালো থাকবে তোমরা সবাই। আল্লাহ হাফেজ, টাটা।